হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাননীয় মন্ত্রী। জি, আমরা আপনাকে দেখতেও পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। উই আর রিয়েলি গ্রেটফুল। তো আমি মাননীয় বিল চেয়ার জনাব আবুল কাসেম খানকে অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠান শুরু করার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আপনার পারমিশন দিলে আমরা অনুষ্ঠান শুরু করতে পারি। আমাদের অনুষ্ঠানের প্রথমে আমার একটা ছোট বক্তব্য আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মাজেদ মাহমুদ হুমায়ুন এমপি, প্রেসিডেন্ট ডিসিসিআই এমসিসিআই চেয়ারম্যান চিটাগং স্টক এক্সচেঞ্জ, ফর্মার সেক্রেটারিজ এমডি এসএমই ডক্টর মাসরুর রিয়াজ, আজকের প্যানেল মেম্বার্স, রেসপেক্টেড বিজনেস লিডার্স, আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি মাননীয় মন্ত্রী সাহেবকে ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠানে ওনার সময়ের জন্য। আমরা সকলে জানি এই কোভিড সিচুয়েশনে আমাদের একটা মহাসংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেখানে এসএমই সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে সংকটের মোকাবেলা আমরা করছি সেটা অবশ্যই আমাদের জন্য একটা মহাসংকটের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছে, এখানে আমাদের অনেকগুলি পরিস্থিতির আমাদের সম্মুখীন হতে হচ্ছে। আমরা সকলেই কোনো না কোনোভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি। এখানে আমি একটু বিশেষভাবে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা 5টা অর্গানাইজেশন, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, চিটাগং স্টক এক্সচেঞ্জ, পলিসি এক্সচেঞ্জ এবং বিল্ডের যৌথ উদ্যোগে একটা প্ল্যাটফর্ম আমরা করেছি এই কোভিড সিচুয়েশনের জন্য। আমাদের ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, নিড অ্যাসেসমেন্ট এবং ডায়ালগ সিস্টেমের একটা প্রসেসের মধ্যে দিয়ে আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি সেটাও এটার অংশ। এখানে আমরা যেটা করেছি 7টা স্পেসিফিক সেক্টরকে আমরা হাইলাইট করেছি। সেখানে ম্যানুফ্যাকচারিং আছে, সার্ভিস এবং ডোমেস্টিক ট্রেড আছে, ইন্টারন্যাশনাল ট্রেড আছে, এসএমই আছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এগ্রিকালচার সেক্টর। সেখানে থেকে আমরা বিভিন্ন ধরনের আপনার স্টেক হোল্ডার ডিসকাশন, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, নিড অ্যাসেসমেন্ট করে আমাদের বিভিন্ন মন্ত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা এখানে কি কি কৌশল অবলম্বন করতে পারি এই অর্থনৈতিক সিচুয়েশনটা মোকাবেলা করার জন্য আমাদের সেই নীতি আমরা সেখান থেকে হয়তো কিছুটা পাবো। আমাদের এখানে আমি ডিটেলে গেলাম না আমাদের ক্ষতি কত হচ্ছে বা এই ডিটেলগুলি হয়তো প্রেজেন্টেশনে আমাদের সিইও বিল্ড বলবেন এবং আলোচনায় অনেকগুলি বিষয় চলে আসবে। আমি যেটা মাননীয় মন্ত্রী এবং এখানে যারা আছেন তাদের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এখন আমাদের যে গ্লোবাল সিনারিও বা সোশ্যাল যে চেঞ্জগুলি আসছে, আমরা যে বিশ্বটা আগে জানতাম, কোভিডের আগে যে বিশ্ব ছিল সেই বিশ্ব কিন্তু পোস্ট কোভিড আর হবে না। সেখানে একটা বিরাট পরিবর্তন আসবে। আমরা গ্লোবালাইজেশনই অর্থনীতির থেকে আমার মনে হয়, আমার বিশ্বাস, আমিও শুনছি বিভিন্ন জায়গায় লোকালাইজেশনের একটা নতুন দিক হয়তো সৃষ্টি হবে। সেখানে লোকাল সাপ্লাই চেইন, লোকাল বিজনেস, সেখানের মধ্যে কিন্তু এসএমই এবং লোকাল ইন্ডাস্ট্রির প্রাধান্যগুলি চলে আসবে। এখানে একটা নতুন ওয়ে অফ থিঙ্কিং, রিথিঙ্কিং দি ইন্টায়ার ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ বাংলাদেশ। মাননীয় মন্ত্রী, আপনি যেহেতু শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, সেখানে কিন্তু আমাদের রিভিজিট করতে হবে আমাদের পুরা শিল্প নীতিটাও আমাদের কি হবে। আমাদের যে নতুন পরিস্থিতিতে আমাদের এসএমই মাইক্রো ব্যবসাগুলি যেগুলো আছে, মেজর ব্যবসাগুলি আছে বড়, সেখানেও কিন্তু আমাদের বৈপ্লবিক পরিবর্তন আমার ধারণা এখানে আসবে। সেখানে সাপ্লাই সাইডের অনেকগুলি নতুন ব্যবসা সৃষ্টি করার একটা দিক হয়তো খুলে যাবে। সেখানে আমরা জানি অনেক দেশ থেকে সাপ্লাই সাইড ব্যবসাগুলি বা ইনভেস্টমেন্টগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে। সেখানে ইন্দোনেশিয়াতে যাচ্ছে, ইন্ডিয়াতে যাচ্ছে, ভিয়েতনামে যাচ্ছে। সেখানে বাংলাদেশেরও কিন্তু একটা বড় অপরচুনিটি সৃষ্টি হবে। সেখানে আমরা যেটা দেখছি, অনেক কোম্পানি তাদের যখন ম্যানুফ্যাকচারিং শিফট করে, আমার সাথে একটা ইন্ডিয়ান কোম্পানির কথা হচ্ছিল, তারা গাড়ি বানায়। আমি এই উদাহরণটা দিতে চাচ্ছি কারণ এখানে এসএমই জড়িত আছে। তারা যখন গাড়ি বানায়, তাদের যেই স্মল মিডিয়াম সাপ্লাই সাইডের যে সাপ্লাই গুলোকেও তারা, সাপ্লাই এন্ডে যে কাজগুলো হয় তাদেরকেও কিন্তু তারা নিয়ে আসে এবং সেখানে জয়েন্ট ভেঞ্চার এবং টেকনোলজি ট্রান্সফারের একটা চিন্তা ভাবনা থাকে। যেহেতু সেটা তারা মেইন কোম্পানিকে তারা সরবরাহ সাপ্লাই সাইডটা দেওয়ার জন্যই তারা কিন্তু সেই পলিসিটা গ্রহণ করে। তো when they
and the big companies come into a country, they also bring in the small and medium enterprises with them for ensuring 100% supply security. এখানে সাপ্লাই সিকিউরিটিটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো কোম্পানি যদি আমরা বড় বড় আনি, তাদের সাপ্লাই সাইডের এসএমই সাইডের যেই সাপ্লাই এন্ডের যে গ্যারান্টি যদি আমরা করতে পারি, তাদের যে সাপ্লাই সাইডটা সিকিউর করতে পারি, তাহলে কিন্তু এখানে আমাদের সম্ভাবনা অনেক খুলে যাবে এবং এসএমই সেক্টরের অনেকগুলো দিক আমরা দেখতে পাবো আমাদের কাছে আসবে। এখানে গভর্নমেন্ট আমরা জানি অনেকগুলি স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, এগুলোর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এখানে টাইমলি বোল্ড কিছু স্ট্র্যাটেজিস নেওয়া হয়েছে, কিছু প্রণোদনা প্যাকেজ দিয়ে দেওয়া হয়েছে। এখানে যে জিনিসটা আমাদের কাছে দেখার দরকার সেটা হচ্ছে সকলে যাতে এটা যারা এফেক্টেড তাদের কাছে যাতে স্টিমুলাস প্যাকেজ যায়, এবং সেখানে আমরা জানি অনেক এসএমই এবং ছোট মাঝারি শিল্পের অনেকগুলি উদ্যোক্তা আছে যারা এই সিস্টেমের বাইরে, তারা প্রণোদনার বাইরে থেকে যাবেন। তাদেরকে কিভাবে প্রণোদনা প্যাকেজের মধ্যে আনতে পারি সেটা কিন্তু আমাদের এখানে একটা পলিসি বা একটা প্রোগ্রামের দরকার হবে। এবং যারা বাইরে আছেন তাদেরকে যদি আমরা ফর্মাল ইকোনমিতে কোনোভাবে নিয়ে আসতে পারি, টিন অথবা ভ্যাট এর আন্ডারে, তাহলেও কিন্তু আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও যেখানে আমরা অনেক পিছিয়ে আছি সেখানেও কিন্তু একটা অবদান রাখতে পারে। সুতরাং এই জায়গাগুলি আমাদের আরো একটু চিন্তা করতে হবে। তারা ইনফর্মাল ইকোনমিতে আমাদের একটা বড় কন্ট্রিবিউশন করছেন, এমপ্লয়মেন্টে কন্ট্রিবিউট করছেন, জিডিপিতে কন্ট্রিবিউট করছেন, তাদেরকে কিভাবে আমরা আমাদের এই প্রণোদনার মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারি একদিকে, আবার তাদেরকে ফর্মাল ইকোনমির মধ্যে নিয়ে আসতে পারি। এখানে যে জিনিসটা আমার কাছে এখন সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছে জীবন আর জীবিকা, দুইটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, দুটো একটাকে ছাড়া চলতে পারবে না, আবার দুইটাই কিন্তু আজকে আমাদের একটা মহা সংকটের সম্মুখীন হয়েছে। আমাদের জীবনও যেমন গুরুত্বপূর্ণ, জীবিকাটা টিকিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ। এখন এখানেই ব্যালেন্সিং একটা কি, সেই এক্সিট স্ট্র্যাটেজিতে কি হবে, আমরা সুস্থ থেকে যাতে কাজে যেতে পারি, আমরা সুস্থ থেকে যাতে আমাদের অর্থনীতির চাকাটা চালিয়ে যেতে পারি। আমি বারবার একটা কথা বলছি, আমরা কিন্তু সকলে অসুস্থ হতে পারবো না, সুতরাং স্বাস্থ্যের দিকটা আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে জীবিকা অবশ্যই ঠিক থাকবে, এবং দুটোকেই প্রাধান্য দিতে হবে। আমাদের কাছে মাননীয় মন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আজকে আমাদের চাকরি ধরে রাখা, চাকরি সৃষ্টি করা কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে মোকাবেলা করি, আমাদের সরকার আমাদের পাশে আছে আমরা জানি। আমরা যদি রাইট পলিসি এবং রাইট প্রোগ্রামের মধ্যে দিয়ে যাই, আমার বিশ্বাস আমরা এই মহা সংকটকে কাটিয়ে উঠতে পারবো, কিন্তু সময় লাগবে, আমাদের অনেক বেশি চেষ্টা লাগবে, আমাদের অনেক বেশি কোঅর্ডিনেশন লাগবে, এবং সেই জায়গাটাই কিন্তু আমাদের এই উদ্যোগটা আজকে যেখানে আপনি এসেছেন, এই উদ্যোগটা কিন্তু তারই একটি প্রোগ্রামের মধ্যে পড়ে যাচ্ছে, রিসার্জেন্ট বাংলাদেশের। আমি আর বেশি সময় নিব না, আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আজকে এই অনুষ্ঠানে আসার জন্য, এবং সকলের আমি বলবো ওপেন ডিসকাশনে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আমি এখানেই শেষ করছি, আমার পরে ফেরদৌস স্যার আমাদের সিইও একটি প্রেজেন্টেশন দিবেন। ফেরদৌস স্যার আপনি যদি প্রেজেন্টেশনটা দিতে পারেন 15 মিনিটের মধ্যে আপনার প্রেজেন্টেশনটা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাননীয় বিল্ড চেয়ার। আমি একটু রওশনকে রিকোয়েস্ট করতে চাচ্ছি, রওশন তুমি একটু এই প্রেজেন্টেশনটা স্ক্রিনে নিয়ে আসো। মাননীয় শিল্পমন্ত্রী, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? মাননীয় শিল্পমন্ত্রী, রিসার্জেন্ট বাংলাদেশ প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বেল্ট, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং পলিসি এক্সচেঞ্জের সভাপতি এবং চেয়ারম্যান বৃন্দ, আজকের ডায়ালগে বিশিষ্ট আলোচক, সম্মানিত অংশগ্রহণকারী, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, রিপ্রেজেন্টেটিভ অফ সাম ডোনর অর্গানাইজেশনস, এছাড়াও আমাদের মাঝে আছেন প্রাক্তন মুখ্য সচিব, সচিব এবং অন্যান্য বেশ কিছু সরকারি উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ আমাদের মাঝে আছেন। সবাইকে সালাম জানাচ্ছি এবং শুভ সকাল। আমি আমাদের প্রেজেন্টেশনে যেতে চাই। নেক্সট স্লাইড। আমরা আজকে যে ডায়ালগটা এখানে করতে যাচ্ছি সেটার মূল অবজেক্টিভসটাই হচ্ছে যে আমরা ইমপ্যাক্ট কোভিড-19 এর যে ইমপ্যাক্ট, এটা বিশেষ করে এসএমইর উপরে, সেটা আমরা একটু জানতে চাচ্ছি। এবং আমাদের আজকে দেখলাম প্রায় মোর দ্যান 68 পার্টিসিপেন্টস এখানে আছে। আমরা এই যে এসএমই রিলেটেড যে সমস্ত কাজ যারা করছেন এবং যারা সাপোর্ট সার্ভিসও দিচ্ছেন, পলিসি রিলেটেড ইস্যুতেও কাজ করছেন, তাদের সকলের কাছ থেকে আমরা
এই কোভিড এর চ্যালেঞ্জের ব্যাপারে তাদের কাছ থেকে আমরা কিছু ইনপুট নিতে চাই, এবং গভর্নমেন্টও বেশ কিছু স্টেপ অলরেডি নিয়েছেন, ইতিমধ্যে বিল্ডের চেয়ারপারসন সেটা বলেছেন, বেশ কিছু স্টিমুলাস প্যাকেজ দিয়েছেন এবং অন্যান্য পলিসির ব্যাপারেও তারা যথেষ্ট সচেষ্টভাবে কাজ করছেন। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়কেও আমি এই অবগতির জন্য জানাচ্ছি, শিল্প মন্ত্রণালয় থেকেও নানা রকম কর্মকাণ্ড নেওয়া হয়েছে। তো সেগুলি সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা এবং একটা পলিসি সাজেশন যাতে আমরা তৈরি করতে পারি সে ব্যাপারে বোঝার জন্য, আপনাদের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্যই মূলত আজকের এই ডায়ালগটা। তবে আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি, এই প্রেজেন্টেশনটা কিন্তু আপনার কোনো সার্ভে বা স্টাডি বেসড না। আমরা যেটা চেষ্টা করেছি যে এসএমইর কন্ট্রিবিউশন ইন দি ফিল্ড অফ এমপ্লয়মেন্ট এবং ইকোনমিতে এসএমইর যে একটা বড় কন্ট্রিবিউশন আছে সেটাকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে যেভাবে দেখানো হয়েছে সেইটা একটু তুলে ধরা আপনাদের সামনে। এবং অ্যাট দি সেম টাইম কিছু ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু স্টাডি এবং সার্ভে করে বেশ কিছু তথ্য আমাদের সামনে নিয়ে এসেছেন যে সামনে ইকোনমিক ক্রাইসিসটা কোভিড এর ফলে কি পর্যায়ে যেতে পারে সেটা একটু আমি সামারি সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। এবং অ্যাট দি সেম টাইম আপনার বাংলাদেশের সরকার যে স্টিমুলাস প্যাকেজটা দিয়েছে সেটা সম্পর্কে কিছু বলতে চাই, এবং কোভিড এর ফলে আমরা যে সমস্ত ক্রাইসিস গুলো আমরা ফেস করছি তার একটা সামারি, এবং অ্যাট দি সেম টাইম বাজেটে বেশ কিছু স্টেপস আসছে, এবং তারপরে আমরা কিছু ওয়ে ফরওয়ার্ডের দিকে যেতে চাই। নেক্সট স্লাইড। আমরা এসএমই ল্যান্ডস্কেপটা যদি দেখি, এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত আছি, তবুও একটু সবার রিফ্রেশ মেমোরি রিফ্রেশের জন্য একটু বলতে চাই সংক্ষেপ করে। সেটা হচ্ছে যে কটেজ মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিজ কিন্তু টোটাল এন্টারপ্রাইজের প্রায় 99.84%। এখানে নিচে একটা আপনার কি বলে একটা গ্রাফে এটা দেওয়া আছে, এবং এছাড়াও এসএমই 90% প্রায় প্রাইভেট সেক্টরের 90% প্রায় কনস্টিটিউট করে, এবং এমপ্লয়মেন্টের একটা সিগনিফিকেন্ট এমপ্লয়মেন্ট তারা কন্ট্রিবিউট করে। নট অনলি দ্যাট, নন এগ্রিকালচারাল এমপ্লয়মেন্টেরও প্রায় 70 to 80% তারা দিয়ে থাকে। আর স্মল ইন্ডাস্ট্রিজ আলাদাভাবে জিডিপির প্রায় 3.85% অ্যাজ পার স্ট্যাটিস্টিক্স অফ 2019 বাংলাদেশ ইকোনমিক রিভিউর মতে 3.8% বা অ্যাবাউট 4% এর মতো কন্ট্রিবিউট করে থাকে, এবং লার্জ এবং মিডিয়াম প্রায় 21% এর মতো কন্ট্রিবিউট করে থাকে। এখানে একটা বিষয় আমি আপনাদের সকলের অবগতির জন্য বলতে চাই, সেটা হচ্ছে যদিও আমরা বলছি যে এসএমই, কিন্তু যখন সরকারি গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স গুলো পাই তো সেখানে কিন্তু আমরা দেখি স্মলের কন্ট্রিবিউশনটা আলাদা করে আছে, আবার লার্জ এন্ড মিডিয়ামের কন্ট্রিবিউশনটা আলাদা করে আছে। সো ইন দ্যাট সেন্স কিন্তু জিডিপিতে স্মলের এক্সাক্ট কন্ট্রিবিউশনটা কত সেটা আমরা এখানে ঠিক বুঝতে পারছি না। তবে যাই হোক, এক্সপোর্টের প্রায় 75% কন্ট্রিবিউট করছে। সেখানে আমরা দেখেছি ইন্ডিয়াতে, চায়নাতে কিন্তু এটা এসএমই থেকে এক্সপোর্টের কন্ট্রিবিউশনটা কিছুটা কম আমাদের তুলনায়। এছাড়াও আপনার এসএমই প্রায় 56% সার্ভিস বেসড আপনার কন্ট্রিবিউশন করছে। এছাড়া নন ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রেও প্রায় 40% আপনার আউটপুট, ম্যানুফ্যাকচারিং আউটপুট তারা দিচ্ছে। এই সবগুলো বিবেচনায় আমরা যেটা দেখি যে আসলে এসএমইর একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে। এখানে আমরা একটু স্ট্যাটিস্টিক্স, এখানে একটা গ্রাফে একটু দেখিয়েছি আমরা। এখানে যেহেতু সিএমএসএমইর মানে কটেজ মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ সবগুলোর খাতের কথা এখানে বলা হয়েছে, আমি শুধু একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে 2013 এর সেন্সাস আছে সেই সেন্সাসে আমরা দেখেছি যে কটেজ ইন্ডাস্ট্রি গুলো কিন্তু টোটাল 78 লাখ বা 7.8 মিলিয়ন টোটাল এন্টারপ্রাইজের মধ্যে কটেজ ইন্ডাস্ট্রির সংখ্যা হচ্ছে 6.8 মিলিয়ন, এবং এরা টোটাল এমপ্লয়মেন্টের আপনার প্রায় 53% তারা এমপ্লয়মেন্ট দিচ্ছে। কটেজের কিন্তু একটা বেশ ভালো কন্ট্রিবিউশন আছে। এবং এইখানে একটা বিষয় আমি বিল্ডের চেয়ারম্যান মহোদয় যে এখনই যে কথাটা বললেন যে ইনফর্মাল ইকোনমি, এই কটেজ সেগমেন্টের ভিতরে কিন্তু একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন কিন্তু ইনফর্মাল ইকোনমির আওতায় আছে। তো আমরা যদি কোভিড-19 এর থেকে রিকভারি প্ল্যানের জন্য বা এক্সিট প্ল্যানের জন্য চিন্তা করে থাকি তাহলে কিন্তু এই সেগমেন্টটার কথা আমাদেরকে বেশ ভালোভাবে চিন্তা করতে হবে। এছাড়া আছে মাইক্রো, যাদের কন্ট্রিবিউশন প্রায় এমপ্লয়মেন্টে প্রায় 2.5% এর মতো, এবং এখানেও একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ আছে। অ্যাট দি সেম টাইম স্মল সেগমেন্টে কিন্তু আমরা দেখেছি এখানে প্রায়
আপনার প্রায় 8,50,000-এর মতন এন্টারপ্রাইজ এখানে আছে অ্যাজ পার দি সেন্সাস, এবং এরা 6.6 মিলিয়ন বা প্রায় 26 বা 27% এমপ্লয়মেন্ট তারা কন্ট্রিবিউট করছে। মিডিয়ামের ক্ষেত্রে এমপ্লয়মেন্টের কন্ট্রিবিউশনটা কিছুটা কম 3%, বাট লার্জের ক্ষেত্রে কিন্তু একটা সিগনিফিকেন্ট এমপ্লয়মেন্ট তারা দিচ্ছে 3.47% বা টোটাল এমপ্লয়মেন্টের 3.47 মিলিয়ন বা টোটাল এমপ্লয়মেন্টের প্রায় 14%। এখানে আমার মনে হয় এবারের বাজেটে একটা টার্গেট রাখা হয়েছে, বলা হয়েছে যে এসএমই কন্ট্রিবিউশনটা বর্তমানে 25% থেকে প্রায় 32%-এ যাওয়ার জন্য। সো আমরা মনে করি যে এই টার্গেটটা যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের এসএমইর জন্য বেশ ভালো ধরনের পলিসি এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো অ্যারেঞ্জ করতে হবে। নেক্সট, এখানে আমরা একটু দেখাতে চেষ্টা করেছিলাম যে এতক্ষণ আমরা যেই সেক্টর এসএমইর কথা বললাম সেখানে কিন্তু ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সব ধরনের বিজনেসের কথা আমরা এই পর্যন্ত বলেছি। এইখানে আমরা শুধু একটু ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারটা একটু বলতে চাই, কারণ হচ্ছে যে আপনার ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ কিন্তু এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল আপনার যে এমপ্লয়মেন্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 58 লাখ হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি 2019-এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। সেখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্মল সেগমেন্টের এমপ্লয়মেন্টটা কিন্তু ইনক্রিজ করছে, প্রায় 50% ইনক্রিজ করেছে, এবং স্টাবলিশমেন্টও 50% ইনক্রিজ করেছে। অন্যদিকে লার্জের ক্ষেত্রে আমরা দেখেছি যে এমপ্লয়মেন্ট ঠিকই ইনক্রিজ করেছে, কিন্তু স্টাবলিশমেন্ট মানে নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ কিছুটা হলেও কমেছে। যেমন একটা একটু এক্সাম্পল আমি দেই, 2012-তে এই ম্যানুফ্যাকচারিং সেন্সাসে দেখা যাচ্ছে যে 3,639টা লার্জ ইন্ডাস্ট্রি ছিল, সেটা একটুখানি কমে 3,031টা হয়েছে। সো আমরা এই দিকটা একটু কনসার্ন আমাদের। এট দি সেম টাইম মাইক্রো এবং স্মলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভালো গ্রোথ এখানে দেখা যাচ্ছে। সো ম্যানুফ্যাকচারিং বিজনেসেও আমরা যেটা বুঝতে পারছি যে একটা স্মল ইন্ডাস্ট্রি সেগমেন্টটা বেশ ভালো একটা সাপোর্ট ইকোনমিকে দিচ্ছে। সো একই কারণে যেটা এগেইন আমি বলতে চাই যে এদের ইম্পর্টেন্সটা ইকোনমিতে অনেক বেশি এবং এদের কথা আমাদেরকে খুব সিগনিফিকেন্টলি চিন্তা করতে হবে। নেক্সট, এখানে আমরা একটু মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু এখানে আছেন, আমি একটু জাস্ট কনসার্নের জন্য বলতে চাই যে আমরা কিন্তু এসএমই ডেফিনেশনটার ব্যাপারে দীর্ঘদিন থেকে কথা বলেছি, এবং ডেফিনেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বাংলাদেশ ব্যাংকের পলিসি তার একটা ডেফিনেশন আছে আলাদা, বাংলাদেশ ব্যাংক মনিটরিং রিভিউ তার একটা ডেফিনেশন আছে আলাদা, এসএমই ক্রেডিট পলিসিতে একটা ডেফিনেশন আছে আলাদা, ওয়ার্ল্ড ব্যাংক এন্টারপ্রাইজ সার্ভেতে এক ধরনের ডেফিনেশন আছে, ফাইন্যান্স অ্যাক্ট 2020-তে একরকম ডেফিনেশন আছে, ইকোনমিক সেন্সাসে এক ধরনের ডেফিনেশন আছে। এখানে আমি একটা ইকোনমিক সেন্সাস এবং ইন্ডাস্ট্রিয়াল পলিসির ভিতরে যে ডেফিনেশনাল ডিফারেন্সটা সেটা একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখা যাচ্ছে এমপ্লয়মেন্ট এর ক্ষেত্রে ইকোনমিক সেন্সাস এবং এমপ্লয়মেন্টের 2016-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসিসের এমপ্লয়মেন্টের ভিতরে বেশ কিছু ডিফারেন্স আছে। আমার মনে হয় এই দিকটা বোধহয় আমরা একটু দেখতে পারি, কারণ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু ব্যাংকরা বিশেষভাবে টার্ন করতে চায় যে একটা ইন্ডাস্ট্রির নেচারটা কিরকম, সে কি স্মল, কটেজ, মাইক্রো না মিডিয়াম স্কেলে, সো এবং তাদের জন্য বিহেভিয়ারটা কিন্তু ডিফারেন্ট হয়। সো আমার মনে হয় এসএমই ডেফিনেশনাল ইস্যুটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। নেক্সট, এখানে আমরা একটু যেটা বলার চেষ্টা করছি, এতক্ষণ যতটুকু আমরা বললাম যে বাংলাদেশের ইকোনমিতে এসএমইর একটা বিশাল বড় রোল আছে এবং এই ইকোনমিতে এই এসএমই রোলটাকে আমাদের সামনের দিকে বাড়াতেই হবে। এবারের বাজেটে কিন্তু বেশ ভালো কিছু টার্গেট রাখা হয়েছে। এই টোটাল যে পাবলিক ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং যে আপনার যে অন্যান্য এক্সপোর্ট এবং ইম্পোর্ট গ্রোথের যে ফিগারগুলো দেওয়া হয়েছে, এই ইনভেস্টমেন্ট গুলো যদি কমপ্লিট করতে হয় তাহলে আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে অ্যালোকেশন আছে এবং বাজেটের যে টোটাল ফান্ডিং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি 12.7% যে ইনভেস্টমেন্টের ছিল সেটা যদি আমরা ডাবল করতে চাই তাহলে, এবং পাবলিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা আছে সেই এক্সাক্ট ফিগারটা যদি রাখতে চাই তাহলে আমরা দেখেছি যে প্রায় 12 থেকে 14 ট্রিলিয়ন টাকার অর্থের সংস্থান করতে হবে।
এবং সেটার একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন কিন্তু কন্ট্রিবিউট করবে এসএমই। সো আমার যেটা মনে হয় যে এসএমইর যে একটা রোল এই আগামী বাজেটের যে 2020 যে টার্গেটটা আছে সেই টার্গেটেও যে তারা কমপ্লাই করবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট তাদের প্রতি আমাদের কনসার্ন হওয়া উচিত। নেক্সট এখানে আমি একটু কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং কমিউনিটি কিন্তু আপনার কোভিড এর ইম্প্যাক্ট, গ্লোবাল ইকোনমিতে এটার ইম্প্যাক্ট, বাংলাদেশ ইকোনমিতে এটার ইম্প্যাক্ট সম্পর্কে বেশ কিছু প্রেডিকশন করেছে। আমি খুব চট করে একটুখানি বলে যেতে চাই। যেমন আইএলও একটা প্রেডিকশন করেছিল যে 125 মিলিয়ন ফুল টাইম ওয়ার্কার্স আমরা লস করতে যাচ্ছি, এবং যেটা নাকি প্রতি 6 জনে একজন করে মানুষ এমপ্লয়মেন্ট হারাতে পারে। আনটার্ডের একটা ফোরকাস্ট আছে, সেখানে তারা বলেছে যে এফডিআই প্রায় 40% শ্রিঙ্ক করতে পারে। আর আমরা আরেকটা দেখেছি, কিংস কলেজ এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, তারা বলেছে যে প্রায় 1 বিলিয়ন মানুষ আপনার পভার্টির মধ্যে চলে যেতে পারে। এডিবির একটা প্রেডিকশন আছে, তারা বলেছে এশিয়াতে প্রায় 1%, 0.1% গ্রোথ মানে হবে আর কি, যেটা নাকি 1961 এর লেভেলের পর্যায়ে চলে যেতে পারে, যেগুলো নাকি আমাদের জন্য খুবই একটা মানে কি বলে রিস্কি সিনারিও। ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলেছে সেটা হচ্ছে যে মানে আপনার গ্লোবাল ইকোনমি প্রায় 5.2% শ্রিঙ্ক করে যেতে পারে। ডব্লিউটিও বলেছে যে 13 থেকে 30% আপনার গ্লোবাল ট্রেড কমে যেতে পারে। নেক্সট ঠিক তেমনি ভাবে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলেছে যে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ প্রায় 1.6% উইকেন হতে পারে। আইএমএফ আবার একটু বেটার পজিশনের কথা বলেছে, তারা বলেছে যে 3.8% বাংলাদেশের ইকোনমির গ্রোথ হতে পারে। পিজিএমইএ থেকে তারা বলেছে যে 3.18 বিলিয়ন ওয়ার্ক অর্ডার তাদের ক্যান্সেল হয়েছে, এর মধ্যে উইথহেল্ড হয়ে গেছে, এবং আরএমজি এক্সপোর্টটা যেটা আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট সেটা প্রায় 84.86% ডিক্লাইন করে গেছে। এবং এখানে ওয়ার্কার্স এফেক্টেড হয়েছে প্রায় আপনার মোর দেন 2.5 মিলিয়ন বা 3 মিলিয়নের মতন। এবং একটা খুব রিসেন্ট ইন্টারভিউতে বিজিএমইএ থেকে বলা হয়েছে যে তারা এখন এই মুহূর্তে 50% আন্ডার ক্যাপাসিটিতে চলছে, ক্যাপাসিটি ইউটিলাইজেশনে চলছে, এবং আগামী বছরের মাঝামাঝি সময় তারা হয়তো 70% ক্যাপাসিটি ইউটিলাইজেশনে যাবে, প্রোভাইডেড তারা যদি সবগুলো কন্ডিশনালিটিস এবং অন্যান্য সবকিছু তারা মেনটেন করতে পারে। এবং তারা এবং এসএমইদের উপরেই তারা বিশেষ করে তারা এখানে ইম্পর্টেন্স দিয়েছে। You need to end. It's almost 15 minutes. Please end. এটা হচ্ছে আমরা এসডিজি প্ল্যাটফর্ম যেটা সেটার একটা প্রেডিকশন করেছে, আপনার এক্সপোর্ট ফল প্রায় 18% হয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারাও বলেছে যে আমাদের পভার্টি রেট প্রায় 40.9% চলে যেতে পারে। তো এই সমস্ত প্রেডিকশনের মাঝে আমরা যেটা দেখি নেক্সট এখানে আমরা দেখি বিভিন্ন দেশের মধ্যে বেশ কিছু আপনার স্টিমুলাস প্যাকেজ অ্যানাউন্স করেছে, এর মধ্যে থাইল্যান্ড সবচেয়ে বেশি করেছে। নেক্সট এবং বাংলাদেশের স্টিমুলাস প্যাকেজের মধ্যে নেক্সট বাংলাদেশের স্টিমুলাস প্যাকেজের মধ্যে বেশ কিছু সিগনিফিকেন্ট প্যাকেজ এখানে রয়েছে। আমি শুধু সিএমএসএমই এর জন্য যে ওয়ার্কিং ক্যাপিটালের যে প্যাকেজটা অ্যানাউন্স করেছে গভর্নমেন্ট, সেটা সম্পর্কে একটুখানি বলতে চাই। এখানে গভর্নমেন্ট বেশ সাবসিডাইজড লোন দিয়েছে, এবং তারা বলেছে যে ওয়ার্কিং ক্যাপিটালের 30% এখন যে এক্সিস্টিং লিমিট আছে সেটা তারা এখন দিতে পারবে, এবং 15% রুরাল এরিয়ার জন্য রাখা হয়েছে, 5% উইমেন এন্টারপ্রেনারদের জন্য রাখা হয়েছে। এখানে কয়েকটা কন্ডিশনালিটিস আমরা যখন ব্যাংকারদের সাথে কথা বলেছি তারা বলেছে কিছু কিছু কন্ডিশনালিটিস আছে যেটা নাকি একটু স্ট্রিনজেন্ট। যেমন এটা বেঁধে দিয়েছে গভর্নমেন্ট যে আপনার ম্যানুফ্যাকচারিং এর জন্য 50%, সার্ভিসের জন্য 30%, ট্রেডিং এর জন্য 20% দিতে পারবে ব্যাংকগুলো। তো এইখানে ব্যাংকারদের একটা বক্তব্য যে এসএমইতে এবং মাইক্রো এবং কটেজ ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ট্রেডিং সেগমেন্ট আছে। সো এইখানে যদি বেঁধে না দিত তাহলে ব্যাংকারদের পক্ষে হয়তো আরেকটু সুবিধা হতো। নেক্সট এখানে আরো কতগুলি রিফাইন্যান্সিং স্কিম গুলোকে বাড়ানো হয়েছে। Can we end? It's almost 18 minutes. আর 2 মিনিট। এছাড়া আরো কতগুলো কন্ডিশনালিটিস তারা এখানে রিল্যাক্স করেছে। নেক্সট এখানে আমরা কোভিড এর ফলে যে সমস্যাগুলো হয়েছে সেটা সম্পর্কে আমরা এই সামারিটা করেছি যে বেশ কিছু শাটডাউন হয়েছে, শাটডাউনের ফলে বেশ কিছু বিজনেস লস হয়েছে, ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছে, এক্সপোর্ট অর্ডার কমে গেছে, অ্যাক্সেস টু ফাইন্যান্স নিয়েও বেশ সমস্যা হয়েছে,
সেলস লস হয়েছে পিক সিজনে, জব কাট হয়েছে এবং সার্ভিস সেক্টরে যথেষ্ট ক্রাইসিসের দেখা দিয়েছে। এখানে বাজেটে একটা বেশ ভালো আপনার কিছু অ্যাক্সেস দিয়েছে গভর্নমেন্ট, যেখানে স্মল ট্রেডিং এর ট্রেডারদের জন্য এবং আপনার বেশ কিছু ওয়েভার দেওয়া হয়েছে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আলাদা করে কিছু ফান্ড দেওয়া হয়েছে। আমরা কিছু ব্যাংকের সাথে ছোট ছোট করে কিছু কথা বলেছিলাম, তারা কিন্তু অ্যাপ্লিকেশন একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ অ্যাপ্লিকেশন তারা প্রসেস করা শুরু করেছে এবং আশা করছি যে আমরা, এবং বাংলাদেশের মনিটরিংটা খুব এক্সটেন্সিভ ওয়েতে চলছে এবং আশা করছি যে আমরা স্টিমুলাসের প্যাকেজের ব্যবহারটা খুব দ্রুত আমরা দেখতে পাবো সামনে। নেক্সট। Firdaus Appa, you're on mute. Firdaus Appa, you have to unmute yourself. Thank you. এখন আমরা যে ওয়ে ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি যে 8-5 ইয়ার প্ল্যান বোধহয় জুলাই মাসের ফার্স্টে আপনার গভর্নমেন্ট অ্যানাউন্স করতে যাচ্ছে, যেহেতু কোভিড-19টা আমাদের জন্য নতুন। সো আমরা মনে হয় এই জিনিসটা একটু রিথিঙ্ক করতে পারি যে কিভাবে এইটা আমরা এই 5 ইয়ার, এই 5 বছরের প্ল্যানের কিভাবে নিতে পারি। এবং বাজেটের ক্ষেত্রেও বলা হয়েছে যে এটা একটা রোলিং বাজেট যদি করা হয়। বেশ কিছু ন্যাশনাল কমিটি করা হয়েছে, সেখানে হুর প্রেসক্রিপশন গুলো মেনটেন করেই এটা কাজ করছে, কিন্তু সেখানে প্রাইভেট সেক্টরের রিপ্রেজেন্টেটিভ বা এনগেজমেন্টটা একটু থাকতে পারে। আরেকটা জিনিস যেটা মনে করছি আমি, সেটা হচ্ছে যে ডেটা ম্যানেজমেন্ট, ইনফরমেশন সোর্স এবং স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এটা একটা বড় আপডেটিং এর দরকার আছে। কারণ আমরা যেটা দেখেছি যে কোভিড এর ফলে শুধু ইকোনমিক রিস্ক না, এখানে একটা হেলথ রিস্ক সিরিয়াসলি, এবং এখানে ইকোনমির সাথে হেলথ সবটা খুব ইন্টিগ্রেটেড ওয়েতে এখানে আমাদের এখন দেখতে হবে। এসএমই ডেটাবেজের ক্ষেত্রেও আমার মনে হয় আমাদের পলিসি, বিশেষ করে আমি যেটা বলতে চাই যে কটিজ এবং মাইক্রোর ইস্যুটা যেহেতু এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, এস্টাবলিশমেন্ট বাড়ানোর ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। Sir, you are going beyond time. Please end now. Sir, I demanded you 3 times. Please. মাইক্রো এবং কটেজ ইন্ডাস্ট্রির জন্য আমার মনে হয় একটা পলিসি, আলাদা করে পলিসি এখন এই মুহূর্তে দরকার। কোলাটেরাল ফ্রি লোন আমার মনে হয় কটেজ এবং মাইক্রোর জন্য দেওয়া যেতে পারে, কারণ এটা ইন্ডিয়াতে করেছে তারা 3 লাখ রুপি পর্যন্ত, বাংলাদেশে এটা দেখা যেতে পারে। একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম আমার মনে হয় করা যেতে পারে, এবং আমরা একটা কোভিড-19 রিকভারি প্ল্যানের জন্য যে রিসার্জেন্ট বাংলাদেশ থেকে যে কাজটা করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সরকারের পরিপূর্ণ সহযোগিতা পেলে এবং ডেটা এবং ইনফরমেশন গুলোর সাপোর্ট পেলে আমার মনে হয় এখানে একটা সুন্দর পাবলিক প্রাইভেট কোলাবোরেশনের পরিবেশ সৃষ্টি হতে পারে। থ্যাংক ইউ চেয়ারম্যান, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর অ্যালাউইং মি ফর এক্সট্রা মিনিটস। থ্যাংক ইউ এভরিবডি। I think now it's open discussion session. Can I request Mr. Dr. Masroor Riaz to conduct this session? Dr. Masroor Riaz, please. Thank you. Thank you, Mr. Khan, Chairman BILD. And I'd also like to thank Mrs. Firdaus Zahra Begum, CEO BILD, for her very informative presentation on the SME landscape, the COVID, initial assessment of the COVID impact, as well as the way forward, which are provisional at this stage. As you have heard from the BILD chairman in his opening speech, the Resurgent Bangladesh initiative is it's currently undertaking an effort to systematically generate the evidence through an impact assessment on 7 thematic areas of the economy important for private sector: SME, financial sector, manufacturing, services, international trade, agriculture, and so on. So this is really the first of our endeavor to organize dialogue at different levels. This dialogue is part of the impact assessment phase, which we hope to conduct over the next 2 months through a quantitative and qualitative sort of mixed method. And as Bill Chair said, I think today we want to hear from the micro, small, and medium entrepreneurs who are present on the screen, as well as from the experts who are also present in our distinguished discussion panel about their insights on how they see the impact of COVID-19 on the small and medium enterprises, as well as micro enterprises of Bangladesh, which will feed into our systematic impact assessment, which we hope to bring to you the findings of that in next 6 to 8 weeks' time. So with that, without any further ado, let me move to, we have a very distinguished panel, discussion panel. Let me first invite Dr. Monzoor Hussain, Senior Research Fellow, Bangladesh Institute of Development Studies, BIDS, who is a very
sort of regular as well as very, sort of avid thinker as well as researcher on SME issues among many other areas that he work on. Manzoor bhai, you have 5 minutes. Thank you. Over to you. ধন্যবাদ মাসুর ভাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই বিল্ড এবং অর্গানাইজারদেরকে যারা আমাকে এখানে একটু কথা বলার সুযোগ দিয়েছেন। তো আমি যেহেতু সময় কম, খুব বেশি সময় নিব না, কিন্তু খুব কুইকলি আমি পয়েন্টগুলোতে আসতে চাই। ফেরদৌস আপা যে প্রেজেন্টেশনটা দিয়েছেন ভেরি কম্প্রিহেনসিভ এবং এতে কোনো সন্দেহ নাই। আমার প্রথম যে পয়েন্টটা হচ্ছে যে এমএসএমই সেক্টরকে আমাদেরকে রিকগনাইজ করতে হবে যে দে আর দ্য মেইন ড্রাইভার্স অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ। এই মাইন্ডসেটটা আমাদের ডেভেলপ করতে হবে। কারণ হচ্ছে যে এগ্রিকালচারের বাইরে বাংলাদেশের 86% এমপ্লয়মেন্ট কামস ফ্রম দিস সেক্টর। সুতরাং এই যে প্যান্ডেমিক এসেছে এবং প্যান্ডেমিক যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে এমএসএমই সেক্টর, এবং তার মানে হলো যে আমরা একটা বড় অংশ যারা এমপ্লয়মেন্ট হারানোর একটা বিপজ্জনক অবস্থায় আছে, যারা ক্যাপিটাল হারানোর খারাপ মতো অবস্থায় আছে, এবং এরা যদি কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা যদি বিজনেস থেকে আউট হয়ে যায়, তাহলে এদেরকে কিন্তু ফিরিয়ে আনা খুব কঠিন হবে। সুতরাং এই জায়গাটা আমি খুব জোর দিতে চাই, যারা পলিসি মেকার আছেন, যারা বিভিন্নভাবে ইনভলভ আছেন, তারা যেন এই জিনিসটা মাথায় রেখে এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা নেন। আর এই সেক্টরটা আমি যেটা বলছি, যদি আমরা 80% এমপ্লয়মেন্টের যদি একটা বড় অংশ যদি আনএমপ্লয়েড হয়ে যায়, তাহলে কিন্তু ইকোনমিক রিসেশনটা লং টার্ম ইকোনমিক রিসেশন আমরা পড়ে যাব। সেজন্য আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থা সেটা হচ্ছে যে এমএসএমই সেক্টরটায় সবচেয়ে ওয়ার্স্ট হিট হয়েছে। কারণ হচ্ছে তাদের স্বল্প পুঁজি, তাদের স্বল্প সংখ্যক এমপ্লয়িজ, সুতরাং তাদের পক্ষে সেভাবে কন্টিনিউ করা সম্ভব না, রিটেইন আর্নিংস নাই সেভাবে। কিন্তু এরা হচ্ছে ইকোনমির একটা ড্রাইভিং ফোর্স, যারা ইকোনমি ডিমান্ডকে রিসার্জেন্ট করে এগিয়ে ইকোনমিকে বাঁচিয়ে রাখে। তো এই কথাটা বলে আমি যেটা বলবো যে ফেরদৌস আপার একটা প্রেজেন্টেশন আমি একটু বলবো যে সার্ভে অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজকে আসলে মানে বেস লাইন ধরে আসলে হিসাব করা ঠিক না, কারণ সেটা সার্ভে। আপনি এখানে যদি 89% ইনক্রিজ বলেন, এটা আসলে সার্ভের স্যাম্পল সাইজ বাড়ার কারণেই হয়েছে। আমাদেরকে বরং ফোকাস করতে হবে ইকোনমিক সেন্সাস যেটা হয়েছে 2013 সাল, এবং তার আগে 2001-03-এ হয়েছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের বেস, যেখান থেকে আমরা এসএমইর একটা হিসাব পেতে পারি। তো সেই হিসাবে আমার মতে এখন বাংলাদেশে এমএসএমইর পরিমাণ সংখ্যা হতে পারে প্রায় 13 লক্ষের মতো, তারা টোটালের 11 to 12%, এবং তাদের এমপ্লয়মেন্টের একটা বড় অংশ হচ্ছে এখান থেকে আসে। তো সেই দিক থেকে যে বিষয়টা আমি এখন ফোকাস করব সেটা হচ্ছে যে স্টিমুলাস প্যাকেজটা দেওয়া হয়েছে, সেটা আমি মনে করি রাইটলি অ্যামাউন্টটা অ্যাসেস করা হয়েছে, কিন্তু রংলি ইমপ্লিমেন্টেশন একটা ফোকাস নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এসএমই আমাদের বিআইডিএস আমার করা দুই একটা সার্ভে থেকে আমরা দেখেছি যে এমএসএমইর অনলি 35% এর মতো যারা ব্যাংকিং অ্যাক্সেস আছে, বাকিদের নেই। তার কারণ আমরা সবাই জানি এদের একটা বড় অংশ হচ্ছে ইনফরমালি প্লে করে, তাদের সেই ধরনের কোলাটেরাল নেই, গ্যারান্টর নেই, তাদের কাগজপত্র ঠিক নেই। সুতরাং আমাদেরকে নেটের মধ্যে আনতে হবে যারা স্টিমুলাস প্যাকেজটা তারা পেতে পারে, সেই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে। এবং আমাদের সার্ভেতে আমি দেখেছি যে প্রায় 49% এমএসএমইস যারা লোন বা অ্যাক্সেস টু ফাইন্যান্স পায় এমএফআইস গুলো থেকে, এনজিও গুলো থেকে। সুতরাং আমাদের যে বর্তমান যে প্যাকেজটা ঘোষণা করা হয়েছে পুরোটা ব্যাংক বেসড, ক্রেডিট বেসড একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আমি মনে করি না যে এই প্যাকেজ দ্বারা পুরো সেক্টরকে কভার করা যাবে। সুতরাং আমাদেরকে একটু ইনোভেটিভ এবং নিউ মডেলে যেতে হবে, এবং সেক্ষেত্রে আমি প্রপোজ করতে চাই যে ব্যাংকিং সেক্টরের সাথে সাথে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলোকে ইনভলভ করা উচিত, যাতে এই ডিস্ট্রেস ফার্ম গুলোকে আইডেন্টিফাই করা যায় এবং তাদেরকে সঠিক পরিমাণে তাদের ক্রেডিট দেওয়া যায়, যাতে করে কারণ হচ্ছে যে এমএফআইস গুলো ভেরি ক্লোজ টু দেম, এবং তারা জানে এদেরকে চিনে কোথায় আছে, কি অবস্থায় আছে, এবং সেই ক্ষেত্রে কোলাটেরাল হয়তো অনেকে দিতে পারবে না, যাতে করে তাদেরকে দেওয়া যায়। এই একটা মডালিটিস আমার মনে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার আছে, কারণ ইতিমধ্যে 3 মাস পার হয়ে যাচ্ছে, এবং আরো যদি বেশি সময় যায় তাদেরকে যদি স্টিমুলাস প্যাকেজ তাদের কাছে পৌঁছাতে, তাহলে বাই দিস টাইম তারা হয়তো তাদের ক্যাপিটাল নষ্ট করে, তারা হয়তো মেশিনারিজ অন্যান্য জিনিস বিক্রি করেই তারা দেউলিয়া হয়ে যাবে। আর দুটো জিনিস আমি তুলে ধরতে চাই, যেটা হচ্ছে আমরা খুব মঞ্জুর ভাই, মাই অ্যাপোলজিস, ইউ হ্যাভ ওয়ান মোর মিনিট, মাই অ্যাপোলজিস। আমরা দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে এখন এমএসএমই এর কোনো ডেটাবেস নাই,
আমি মনে করি যে বিবিএস যে ইকোনমিক সেন্সাসটা করেছে তাকে বেস ধরে একটা ডাটাবেস এখনই তৈরি করা উচিত, যেটা দ্বারা তাদের বিভিন্ন সাপোর্ট প্যাকেজ দেওয়া যায়। আরো একটা আমাদের এসএমই ফাউন্ডেশন এমডি সাহেব আছেন, আমি এটা বারবার বলে আসছি যে একটা ওয়ান স্টপ সার্ভিস উইন্ডো দরকার, খুবই জরুরি, এবং এই প্যান্ডেমিক সময় আরো বেশি জরুরি, যাতে তারা করে যোগাযোগ করতে পারে। বিসিকে সহায়তায় প্রতিটা ডিস্ট্রিক্টে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করা যেতে পারে, যাতে করে তারা তাদের সমস্যাগুলো নিয়ে আসতে পারে, নট অনলি মনিটারি, also on technical assistance and other things. So in this with these points I want to finish. Thank you. Thank you, Munzur bhai. Excellent points. Recognition of MSMEs, one-stop shop for services, database of MSMEs, extremely important, এবং stimulus এর বাস্তবায়ন, এগুলো সবগুলোই আমি মনে করি আমার মনে হয় extremely important আমাদের MSME recovery জন্য. With that, let me move to Mr. Shafiqul Islam, Managing Director, SME Foundation. Shafiq bhai, 5 minutes আপনার সময়. Thank you. আপনি তো আনমিউট করতে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনি বলেন। জি, 5 মিনিটস। আয়োজনের জন্য আয়োজক সংস্থাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। একই সঙ্গে আজকের এই প্যানেলে এবং আলোচনায় মাননীয় মন্ত্রী নিজে অনেক ব্যস্ততা উপেক্ষা করে যোগদান করেছেন, স্যারকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমি এই প্যানেলে অনেক বরেণ্য ব্যক্তিকে পাচ্ছি, আমার অনেক সিনিয়র সহকর্মী আছেন, বিজনেস লিডার্স আছেন, তাদের মতামত যা আসবে সেগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আমি সংক্ষেপে আমার বিষয়টি তুলে ধরতে চাচ্ছি। আমার প্রথমে যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন মার্চ 26-এর দিকে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম এই বিষয়কে জনসমক্ষে নিয়ে আসলেন, সেই মার্চ মাসে আমরা এসএমই ফাউন্ডেশন আমাদের উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের কাজে নিয়োজিত ছিলাম। আমরা বিভিন্ন জেলায় এসএমই পণ্য আমরা বিক্রয় মেলা করেছি এবং ঢাকা হেডকোয়ার্টারে একটি পণ্য মেলা করেছে, মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ করে এটি উদ্বোধন করেছেন। সুতরাং এই যে বাজার সম্প্রসারণের যখন আমাদের প্রবাহ, ঠিক সেই সময় আমাদের এই প্যান্ডেমিক থ্রেটটা হিট করেছে। ইট ওয়াজ এ ভেরি হার্ড হিট। তো এই সময় আমি দেখেছি যে বাজারটি প্রচন্ডভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সংকুচিত হয়েছে। এই বাজার সংকোচন হচ্ছে আমার প্রথম অবজারভেশন। এই বাজার সংকোচনের ঢেউটি চলে যাচ্ছে ইভেনচুয়ালি প্রোডাকশন ফ্লোকে বন্ধ রাখা। যখন বাজারে পুশ অ্যান্ড পুল না থাকবে তখন প্রোডাকশন অটোমেটিক্যালি ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। প্রোডাকশন যখন কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে যে সকল শ্রমিকরা ওয়ার্কফোর্স থাকে, সেই ওয়ার্কফোর্সের বিভিন্ন ক্যাটাগরি আছে, রেগুলার, সিজনাল, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল ইত্যাদি। তো সেই ওয়ার্কফোর্সের কিন্তু একটা কাটডাউন ফ্লো তৈরি হচ্ছে, যে ওয়ার্কফোর্সটা একটু ধীরে ধীরে হ্রাস প্রাপ্তির দিকে যাবে, কারণ হচ্ছে উদ্যোক্তা সার্ভাইভ করতে পারছে না। তো সুতরাং এই যে বড় ধরনের থ্রেট যাচ্ছে আমাদের ওয়ার্কার্স কাটডাউন, সেটি কিন্তু আমাদের কর্মসংস্থানকে হার্ড হিট করছে, যেটি আমাদের দেশের জন্য স্বাভাবিক পর্যায়ে আমরা 2 মিলিয়ন নতুন নতুন বেকার এসে হিট করবে আমাদের বেকারত্বের তালিকায়, সেখানে এক্সিস্টিং প্যাটার্নকেই আমাদের দেখা যাচ্ছে জবলেসের দিকে ঢুকে পড়ছে। তো এই জন্য আমি বলি যে বাজারের সঙ্গে উৎপাদনের সঙ্গে আমাদের লকডাউনের কারণে উৎপাদন ব্যাহত এবং শেষে আমাদের শ্রমিকের এমপ্লয়মেন্টের জায়গাতে একটা ডেঞ্জারাস থ্রেট। এই জায়গাটিকে আমার মনে হয় যে গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা এবং প্রয়োজনে এটার উপর একটি শর্ট স্টাডি গবেষণা করে পলিসি মেকারদের নজরে এটি আনতে হবে যে হাউ ক্যান উই মেক এ বেস্ট ওয়ে ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য সলিউশন অফ দ্য প্রবলেম উই আর ফেসিং এট দ্য মোমেন্ট। এরপরে যে বিষয়টি আমরা দেখব যে এই সংকোচনের যে বিষয়টি আমরা দেখছি এবং যেভাবে আমাদের এসএমই উদ্যোক্তারা হার্ড হিট হয়েছে, সেটি কিন্তু আমাদের অঞ্চল ভিত্তিক হয়নি। এটি আমরা দেখছি পঞ্চগড়, সাতক্ষীরা, সুনামগঞ্জ সহ ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগাং, জামালপুর সব জায়গাতে এই হার্ড হিটটা হয়েছে। সুতরাং আমরা একভাবে বলতে পারি যে এর মধ্যে আর ফার্দার বিশ্লেষণের খুব প্রয়োজন নাই। সামগ্রিক অবস্থাই হচ্ছে যে এই এসএমই বিশেষ করে এমএসএমইরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমাদের উপস্থাপক যিনি বিশেষ করে আমাদের বিল্ডের থেকে যে উপস্থাপনা দিয়েছেন ফিরদৌসী আপা, সেখানে কিন্তু তিনি এই মাত্রাটাও তিনি কিছুটা প্রজেক্ট করেছেন তার সীমিত ক্যানভাসে। আমি যেটি উপলব্ধি করব এবং ওয়ে ফরওয়ার্ডের কথা ভাববো সেটি হচ্ছে সরকার কিন্তু এ বিষয়ে একটি প্রথমেই দায়িত্বশীল এবং দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। আমরা দেখেছি যে 26শে মার্চের পরে 5ই এপ্রিল এই দিনটি খুব বেশি না, মোটামুটি 10-12 দিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ধরনের চাহিদা তৈরি হতে পারে সেটিকে তিনি উপলব্ধি করে ঘোষণা দিয়েছেন প্রণোদনা প্যাকেজ, এবং সেটির পরিমাণও কিন্তু আমরা বিশ্লেষণ না করে বলতে পারি যে আমাদের জন্য প্রাথমিকভাবে সূচনা করবার জন্য উপযুক্ত পরিমাণ। এইখানে আমাদের আজকে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে যে এই প্রণোদনাটি ডিজার্ভিং কমিউনিটির কাছে কি পৌঁছবে শেষ পর্যন্ত। এখানে বলবো যে পৌঁছবে কি পৌঁছবে না বলার ক্ষেত্রে আমরা বলবো জটিল এবং অপেক্ষাকৃত কঠিন। একটু আগে আমাদের বিআইডিসি এর গবেষক বলেছেন, মঞ্জুর ভাই সত্যি কথাই বলবেন। 1 minute yes, I will finish. প্রণোদনা প্যাকেজটি আমরা ট্র্যাডিশনাল ব্যাংকের উপরে প্রাধান্য দিয়েছি এবং ব্যাংকের ট্র্যাডিশনাল এবং ফর্মাল অর্গানাইজেশন হিসেবে বেশ কিছু যাওয়ার সক্ষমতা আছে, কিন্তু ব্যাংক উইল স্টপ এট সার্টেন প্লেস। এক জায়গায় যে ব্যাংক থেমে যাবে এবং তারপরে কে যাবে, সেই ব্যাংক থেমে যাবে হচ্ছে যাদের সাথে ব্যাংকের লেনদেন আছে তাদের পর্যন্ত যেতে পারবে, এন্ড বিয়ার বিয়ন্ড তারপরে যেতে পারবে না। এই জন্য সেখানে আমাদের দেখতে হবে যে অধিকাংশ জায়গাতেই আমাদের এমএফআইএস এর সহযোগিতা নিতে হবে। আর আরেকটি আমাদের ক্রেডিট হোলসেলিং অ্যাপ্রোচকে ব্যবহার করা যায়, যেটি মঞ্জুর সাহেবও জানেন, সেটা হচ্ছে ট্রেড বডি, চেম্বার, অ্যাসোসিয়েশন এবং এসএমই ফাউন্ডেশন যদি আমরা চুক্তিবদ্ধ হয়ে ক্লাস্টার বেসড আমরা লোন প্রোগ্রাম করতে পারি, তাহলে দেশের প্রায় 15-18% উদ্যোক্তার দ্বারা উপকৃত হবে। সেই অ্যাপ্রোচে আমাদের সফলতা আছে। আমাদের এনপিএল হচ্ছে লেস দেন 1 এবং আমরা 1800 মানুষকে দিয়েছি, সেখান থেকে ঋণ খেলাপি অতি নগণ্য। এই বলেই আমি আশা করছি আরো বক্তব্য আসবে, তাদের কথা শুনবো। ধন্যবাদ শফিক ভাই, আমি সবাইকে অশেষ ধন্যবাদ। জি ধন্যবাদ। আমার মনে হয় বাজারের সংকোচন এবং টার্গেটিং, যে সঠিক এসএমই এবং মাইক্রো এন্টারপ্রেনারের কাছে প্রণোদনা পৌঁছানো, সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টার্গেটিং টুলস এবং টেকনিক, সেটা দুটি আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি এখানে রেজ করেছেন। আমি এখন রিকোয়েস্ট করবো আমাদের থার্ড ডিসকাশন মিস্টার রাশিদুল করিম মুন্না, ম্যানেজিং ডিরেক্টর ক্রিয়েশন, হু ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। মুন্না ভাই, আপনার সময় 5 মিনিট ম্যাক্সিমাম। থ্যাংক ইউ সো মাচ। জি সাকুন, শোনা যাচ্ছে? জি, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেখানে সরকার 2024-এ নতুন করে 1.5 কোটি কর্মসংস্থানের বিষয়টা আছে, জিডিপিতে এখন যে 25% কন্ট্রিবিউশন আছে সেটাকে 32% নিয়ে যাওয়া এবং সার্বিকভাবে এই অর্থনৈতিক গতিটাকে ঠিক রাখা। প্রশ্ন হচ্ছে যে এই কাজটা করতে গেলে বর্তমান যে উদ্যোক্তারা আছে তাদেরকে টিকে থাকার বিষয়টাকে ভাবতে হচ্ছে এবং নতুন উদ্যোক্তারা কিভাবে এই জায়গায় আসতে পারবে সেটা ভাবতে হচ্ছে। এবং সেটি হচ্ছে চ্যালেঞ্জ। যে সরকারকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সেক্টর থেকে যে বেশ কিছু প্যাকেজ ঘোষণা হয়েছে, কিন্তু যেটা একটু আগে এসএমই ফাউন্ডেশনের এমডি সাহেব বলে গেলেন যে ব্যাংক ইমপ্লিমেন্টেশনের জায়গাতে কাজ করছে। আমরা দেখেছি গত 2 মাসে আমাদের অনেকগুলো উদ্যোক্তা ব্যাংকের সাথে যোগাযোগ করে যে ঘোষিত প্যাকেজের বেনিফিটটা কিন্তু তারা নিতে পারেনি, এবং এই না নেওয়ার বিষয়টা বা পাওয়ার বিষয়টা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকে। সুতরাং এই যে ব্যাংকিং চ্যানেলে যারা নেই, অর্থাৎ ইনফর্মাল চ্যানেলে যারা কাজটা করছে, তাদেরকে কিভাবে এই সাপোর্টটাকে এনশিওর করা যায় সেটা হচ্ছে ভাবতে হবে যে এক্সিস্টিং যে অ্যাপ্রোচটা আছে সেটা থেকে কিভাবে বের হওয়া যায়। আমি মনে করি আমাদের আজকের এই প্রোগ্রামে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমাদের ডিস্ট্রিক্ট, থানা এবং ইউনিয়ন পর্যন্ত যে উদ্যোক্তারা আছে তাদের কিন্তু সেই ধরনের কোনো ডাটা নেই, এবং এই ডাটা না থাকার কারণে এই প্যাকেজটার বাস্তবতাটা কি, ব্যাংক কি আসলে দিচ্ছে। আমরা দেখেছি অনেক সময় ব্যাংকের একটা পারসেপশন থাকে যে তারা সিকিউর না হয়ে ফান্ডটা দিতে চায় না উদ্যোক্তাদের কাছে। এই জায়গাতে আমি প্রস্তাব রাখছি যে এই
যারা হচ্ছে ইনফর্মাল চ্যানেলে আছে তাদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য ডাটাবেস করে কিভাবে সেপারেট একটা প্ল্যানিং এর মাধ্যমে এই বিষয়টা এনশিওর করা যায়। অর্থাৎ আমরা এটাও দেখেছি অনেক সময় ব্যাংকগুলো যেটা করছে এক্সিস্টিং তথ্যপত্রগুলো নিয়ে হচ্ছে এসএমইদেরকে সাপোর্ট দিচ্ছে সেটা বলছে। যেহেতু মে মাসে এই প্যাকেজগুলো ঘোষণা হয়েছে, আমি মনে করি মে মাস থেকে নতুন যে উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে সেই তথ্যের একটা জবাবদিহিতা থাকা দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই সিচুয়েশনে আমাদের যে স্থানীয় বাজারকে সুরক্ষা হচ্ছে একটা অন্যতম চ্যালেঞ্জ উদ্যোক্তাদেরকে টিকিয়ে রাখার জন্য। আমি মনে করি স্থানীয় বাজার উন্নয়ন, সম্প্রসারণ এবং সংরক্ষণ, আমাদের অনেকগুলি পণ্য আছে যারা এসএমইরা তৈরি করে থাকে এবং সেই পণ্যগুলো মুক্ত বাজারের অর্থনীতির কল্যাণে যে কোনো পণ্যই কিন্তু আমদানি হচ্ছে এবং আমাদের এসএমইরা হচ্ছে তাদের যে সুযোগটা সংকুচিত হচ্ছে। আমি মনে করি এখানে গভর্নমেন্টকে ভাবতে হবে যে কিভাবে এই এসএমইদেরকে সুরক্ষার ক্ষেত্রে আমদানির বিষয়টাকে নিরুৎসাহিত করা যায়, অধিক ট্যাক্স আরোপ করা যায় এবং কোনো ক্ষেত্রে নিষিদ্ধ করা যায় কিনা। এটা হয়তো এই উদ্যোক্তাদেরকে স্থানীয় বাজার সম্প্রসারণের মাধ্যমে টিকে থাকার যে যাত্রাটা সেটাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আমি মনে করি যে ক্লাস্টার বেস বিষয়টা যেটা বিলের চেয়ারম্যান সাহেব বলে গেছেন যে অন্যান্য দেশগুলা কিন্তু সাপ্লাই চেইনে এসএমইদের সাথে বড় প্রতিষ্ঠানে একটা সংযোগ স্থাপন করার একটা বিষয়টা ভেবেছে এবং সেক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা দিচ্ছে। এক্ষেত্রে আমরা আমাদের পলিসি সাপোর্টটা কিভাবে হতে পারে যারা বড় উদ্যোক্তারা এসএমইদের থেকে পণ্যটা নিতে পারে। এবং এটাও আমরা দেখেছি অনেক সময় যে প্রাণের মতো বড় বড় প্রতিষ্ঠানরা এসএমইদের যে পণ্যগুলো আছে মুড়ি চানাচুর থেকে শুরু করে তারা সেটা উৎপাদন করছে, সেই জিনিসটা যাতে না হয় এই ক্ষেত্রে এটাকে নিরুৎসাহিত করা যায় কিভাবে, এসএমইদেরকে কিভাবে সুরক্ষা করা যায়। আমাদেরকে ভাবতে হবে যে আমাদের প্রকিউরমেন্ট পলিসি যেটা আছে গভর্নমেন্টের সেই জায়গাতে হচ্ছে আমাদের কিন্তু সুনির্দিষ্ট এসএমইদের কোনো সুযোগ রাখা হয়নি। এই জায়গাতে হচ্ছে এসএমইদের পণ্য কিভাবে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট পলিসিতে অন্তত 25 থেকে 30% পারচেজ করা যায় এই বিষয়টা ভাবা দরকার এবং সর্বোপরি এসএমইদের সুরক্ষার জন্য একটা সুনির্দিষ্ট পলিসি রাখা দরকার যাতে এই ইনফর্মাল চ্যানেলে যেই উদ্যোক্তারা আছে তারা যাতে তাদের সুযোগটা নিশ্চিত হয়। এই বিষয়টা হচ্ছে আমি বলবো যে জোরালো ভাবে ভাবতে। ধন্যবাদ। থ্যাংক ইউ মুনা ভাই, আপনি দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট রেজ করেছেন। একটা আপনার শেষেরটা ভেরি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ওয়ান এবং পৃথিবীর অনেক দেশেই এটা ফলো করা হচ্ছে কোভিড এর রিকভারি স্ট্র্যাটেজি হিসেবে, যে লোকাল কোম্পানিজ এবং এসএমইস পার্টিকুলারলি তাদেরকে আরো বেশি করে কিভাবে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা গভর্নমেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টসে যে পারচেজ হয় সেখানে সম্পৃক্ত করা। এন্ড দিস ইজ এ নিড অফ দ্য টাইম। প্রোটেকশনের ব্যাপারে আপনি যেটা বলেছেন সেটার কিছু ভালো দিক আছে, কিন্তু সেটা আসলে খুবই ভেবে দেখার বিষয়, কারণ আমরা মুক্তবাজার অর্থনীতিতে আছি, শুধু বাংলাদেশেই না, উই আর এ মেম্বার অফ দ্য গ্লোবাল ট্রেডিং কমিউনিটি। সেখানে প্রোটেকশনের ভালো এবং লেস সর্ট অফ পজিটিভ দুটো ব্যাপারই আছে। এটা বাংলাদেশের সার্বিক এক্সপোর্ট লেড গ্রোথ এবং ডোমেস্টিক ইকোনমি এটার ব্যালেন্সই আসলে চিন্তা করে দেখতে হবে। তো উইথ দ্যাট লেট মি টার্ন টু আওয়ার লাস্ট ডিসকাশন, Mrs. Kohinoor, CEO of Tarango. Kohinoor আপা 5 মিনিট সময় আপনার। থ্যাংক ইউ। কোহিনুর আপা, আপনি কি শুনছেন আমাদের কথা? কোহিনুর ইয়াসমিন, উনি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছে, আমি ওনাকে স্ক্রিনে দেখছি না বা শুনছিও না। ফেরদৌস আপা, ওনাকে কি দেখা যাচ্ছে? কোহিনুর আপা আপনি আছেন? কোহিনুর আপা আমার মনে হয় নাই, উনি আবার কানেক্ট করলে উই উইল কাম ব্যাক টু হার, মানে বাট আমরা আমার মনে হয় ইন দ্য ইন্টারেস্ট অফ টাইম উই শুড অ্যাকচুয়ালি স্টার্ট আওয়ার ওপেন ডিসকাশন। আমার লাইনটা এসেছে। ওকে, উই ক্যান সি কোহিনুর আপা। কোহিনুর আপা প্লিজ, ওভার টু ইউ, 5 মিনিট আপনি সময় পাবেন। থ্যাংক ইউ। আমি প্রথমেই বলবো যে উই শ্যাল ওভারকাম। আমি এই ওয়ার্ডটা দিয়ে শুরু করতে চাই। এই যে কোভিড এর কারণে আমাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি এবং অনেক আমরা ঝামেলায় পড়েছি, যেটা আমরা সবাই জানি। আমি অতগুলা লেন্দি করব না, কিন্তু এইটার ইম্প্যাক্টটা কি হচ্ছে সেটাই আমি হাইলাইট করতে চাচ্ছি। আমি বিশেষ করে মানুষ আনএমপ্লয়েড হচ্ছে, জবলেস হচ্ছে, যার কারণে একটা বড় ক্ষয়ক্ষতি হচ্ছে পরিবারে। সেক্সুয়াল হ্যারাসমেন্টটা বেড়ে গেছে, ক্রাইম বেড়ে গেছে এবং ভায়োলেন্স অনেক বেড়ে গেছে, অ্যাবিউসও বেড়ে গেছে। এইটা গেল একটা সাইড। আরেকটা হলো যে
পাশাপাশি অনেকেই আবার অল্টারনেটিভ বিজনেসে ঢুকে গেছে। এটা একটা বড় ভালো সাইন আমরা দেখতে পাচ্ছি। তারা অনেকেই বসে নাই, চেষ্টা করছে বিভিন্ন অল্টারনেটিভ বিজনেস করার ব্যাপারে। তো ইনফর্মাল সেক্টর আর মাইক্রো সেক্টরে আমি যেটা বলবো যে এইখানে অনেক সাফার করছে। তো এই ক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি? গভর্নমেন্টের যে স্টিমুলাস ফান্ড গুলা ডিক্লেয়ার করেছে, এটা আমি বলবো নিঃসন্দেহে একটা ভালো দিক। এই ফান্ডের আওতায় এই ইনফর্মাল সেক্টর বা মাইক্রো সেক্টর পড়ছে না। এখন আমরা পলিসিতে তাদেরকে কিভাবে এই সেক্টরে এই প্রণোদনার সুবিধা পায় সেটার জন্য আমাদেরকে পূর্ববর্তী শফিক স্যার এবং মুন্না ভাই সবাই বলেছেন এটাকে কিছু পলিসি নেওয়া যাতে তারা এইটার আওতায় আসতে পারে। তারপরে আরেকটা যেটা বলবো যে নন ফাইন্যান্সিয়াল কিছু অ্যাক্টিভিটিস নেওয়া। এখন এই যে তারা ডিপ্রেশনে ভুগছে, তারা তাদের ইনকাম নাই, জবলেস হচ্ছে, এখানে কিন্তু অনেক অকারেন্স ঘটে যাচ্ছে, সুইসাইডের মতো বিভিন্ন রকম অকারেন্স ঘটে যাচ্ছে। এখানে একটা নন ফাইন্যান্সিয়াল কোনো অ্যাক্টিভিটিস নেওয়া যায় কিনা সেটা একটু দেখতে হবে। আরেকটা যেটা আমরা বলবো যে অনুদান তহবিল, অনেক ডোনার ফান্ড আছে, তারা ফান্ড দিতে রেডি, সেই ফান্ডটাকে যদি আমরা একটা গ্র্যান্ড তহবিল গঠন করতে পারি, যেটা এই যে যারা ইনফর্মাল সেক্টর বা মাইক্রো সেক্টরে আছে তাদের জন্য আমরা সুবিধা করতে পারি, দিতে পারি। তারপরে ইউটিলিটি বিলটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ছোট ছোট এন্টারপ্রেনার, এই যে 2 মাস 3 মাস লকডাউন, কিন্তু একটা বড় বিল ধরিয়ে দিচ্ছে। এই বিলটার জন্য আমরা অনেকেই কিন্তু রান করতে পারছি না। তো এইটা কোনোভাবেই 1 বছরের কিস্তি হিসাবে দেওয়া যায় কিনা। তারপরে আরেকটা যেটা আমি বলবো যে স্পেশাল কোনো ফান্ড এই ইনফর্মাল এবং মাইক্রো সেক্টরের জন্য করা যায় কিনা। আমি একটু সবার জ্ঞাতার্থে একটু বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এসটিমি ফাউন্ডেশন, বিসি, ইভেন অনেক মতো ইনফর্মাল এবং মাইক্রো সেক্টরের এন্টারপ্রেনাররা যদি তাদের কাছ থেকেও আমরা ফিনান্সিয়াল সাপোর্টটা নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বিজনেসটা রান করতে পারবো। এক মিনিট সময় আছে, আমাদের কোনো ডাটাবেজ নাই, এমএসএমইর জন্য কোনো ডাটাবেজ নাই। এটা যদি খুব জোরদার, হ্যালো হ্যালো ডিসকানেক্ট, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা হলো রিফাইন্যান্সের স্কিমটা কি করা যায় কিনা, কারণ অনেকের আমাদের লোন আছে সেইটাকে আমরা তো এটা অলরেডি ইউটিলাইজ করে ফেলেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের স্কোপ নাই। অনেক নারী দেখতে পাচ্ছি, অনেককেই দেখতে পাচ্ছি, স্কোপ নাই। এইটাকে রিফাইন্যান্সিং কোনো স্কিম করা যায় কিনা সেটা একটু দেখা। আর যেটা বলবো যে অনলাইনে আমাদেরকে আরো কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এটা ওই যে নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস যেখানে আমি বলছি ওখানেও কিছু করা যায় কিনা একটু আমাদেরকে ভেবে দেখতে হবে। থ্যাংক ইউ কোহিনুর আপা। আপনি একটা খুব আই থিংক গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রেজ করেছেন যে ডেভেলপমেন্ট পার্টনার্সরা তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় আমাদের এসএমই এন্ড মাইক্রো, পার্টিকুলারলি ইনফর্মাল সেক্টর এজ ওয়েল, তাদের রিকভারির জন্য। তো অবভিয়াসলি কোভিড এর পরিপ্রেক্ষিতে পাবলিক ফাইন্যান্স, ফিসক্যাল ডেফিসিট ফাইন্যান্স, সেখানে ইন্টারন্যাশনাল সিস্টেম থেকে বাংলাদেশের যে অর্থায়ন পেতে পারে সেটার গুরুত্ব অনেক বেড়ে গেছে, এবং সেখানে আমি মনে করি যে অবশ্যই একটা সম্ভাবনা আছে যে পার্টিকুলার যে ড্রাইভার্স অফ গ্রোথ বা ইকোনমিক ড্রাইভার গুলো সেগুলোকে রিভাইভ করতে যে সহায়তা প্রয়োজন সেগুলো নিয়েও বাংলাদেশ সরকার ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলতে পারে। So thank you. I like to express my sincere thanks to our 4 designated discussants for their excellent and actually very sort of short and sharp messages. With that, we move to the open discussion. আমি প্রথমে এখানে হাত দেখতে পাচ্ছি এবং হাত রেজ করেছে। আমি can I invite Mr. Mohammad Abdul Karim, former Principal Secretary to the Prime Minister's Office,
যিনি PKSF এরও, who was also the managing director of PKSF until recently, the Apex Microfinance Institution. করিম ভাই, আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সময় বেশি নেই, 3 মিনিট আপনার সময়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ মাননীয় মন্ত্রী মহোদয় এবং উদ্যোক্তাবৃন্দ, আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ। মাইক্রো এন্টারপ্রাইজ এবং SME ইজ এট মাই হার্ট। আমি দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করেছি, ইভেন আফটার রিটায়ারমেন্ট PKSF এর MD হিসেবে। আমি ডেইলি স্টারে একটি আর্টিকেল লিখেছিলাম 21শে মে, মাইক্রো এন্টারপ্রাইজেস ক্যান হেল্প আস কমব্যাট দি ইকোনমিক ডাউনটার্ন। এটা অনুগ্রহ করে দেখা যেতে পারে, কেউ যদি সময় করতে পারেন। আমি বলবো যে মাইক্রো এন্টারপ্রাইজ গুলো ইনক্লুডিং কটেজ ইন্ডাস্ট্রিজ, মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজটা দিয়েছিলেন 20,000 টাকার প্যাকেজ, এটার প্রপার ইউটিলাইজেশনের জন্য বেসিকের মাধ্যমে, বেসিকের সহায়তা পরামর্শক্রমে শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে কিছু সুপারিশ দিয়েছিলেন। সেই সুপারিশগুলো যাতে বাস্তবায়ন করা হয় আমি অনুরোধ জানাবো। মাইক্রো এন্টারপ্রাইজের যে ভূমিকা আমাদের দেশের উন্নয়নের জন্য, জিডিপিতে তাদের অবদান এবং অন্যান্য এমপ্লয়মেন্ট ক্রিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানে মাইক্রো এন্টারপ্রাইজ গুলোর ফাইন্যান্সিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় সরকার যে 20,000 টাকার প্রথম প্যাকেজ দিয়েছিলেন, এটা অত্যন্ত সময় উপযোগী ছিল, কিন্তু এটা ইনসাফিসিয়েন্ট, আরো টাকার প্রয়োজন। CDF, ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরাম, যেটা MFI গুলোর সংগঠন, তারা 225 বিলিয়ন টাকার আর্থিক সহায়তা চেয়েছে, অধিক পরিমাণ, এবং এই টাকাটা বরাদ্দ করা হলে মাইক্রো এন্টারপ্রাইজ গুলো উপকৃত হবে এবং MFI গুলার মাধ্যমে এই ঋণগুলা দেওয়া হয়। আপনারা জানেন যে ক্ষুদ্র ব্যবসায়ী গুলা, তারা ফর্মাল ব্যাংকিং সেক্টর থেকে লোন পায় না, MFI থেকে লোন পায়। এই লোন গুলো এখন অবশ্য 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। PKSF এর NGO গুলো ব্ল্যাকও 10 লক্ষ টাকার বেশিও লোন দিচ্ছে পার পার্সন। তো এই ক্ষেত্রে ডিমান্ড আছে, ফিনান্সিং গ্যাপ আছে। ফিনান্সিং যে পরিমাণ টাকা ডিমান্ড আছে মাইক্রো এন্টারপ্রাইজ গুলার, SME গুলার, সেই পরিমাণ টাকা পাচ্ছে না তারা। ওয়ার্ল্ড ব্যাংকের একটি হিসাব অনুযায়ী, অত্যন্ত রিসেন্ট হিসাব, 250 বিলিয়ন টাকার প্রয়োজন, গ্যাপ আছে। যা দিচ্ছে এবং যা প্রয়োজন 225 বিলিয়ন টাকার প্রয়োজন। এই টাকাটা বরাদ্দের জন্য যাতে সরকারকে অনুরোধ করা হয়, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাবো। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাইক্রো এন্টারপ্রাইজ গুলার তথ্য, ঋণ সংক্রান্ত তথ্য পাওয়ার যে ফোরাম, CIB, বাংলাদেশ ব্যাংকে একটি CIB আছে, যারা যারা বড় লোন গ্রহণ করে তাদের CIB, কিন্তু CIB MFI এর জন্য কোনো CIB নেই। করিম ভাই, আমরা আপনার কথা শুনতে, করিম ভাই 1 মিনিট, আপনি আর 1 মিনিট সময় আছে। থ্যাংক ইউ। CIB-টা তাড়াতাড়ি চালু করা দরকার। আর মাইক্রো এন্টারপ্রাইজ গুলোর যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন অত্যন্ত প্রয়োজন, তাদের ইনোভেশন দরকার, তাদের যে প্রডিউস গুড গুলার মার্কেটিং ফ্যাসিলিটি করা দরকার। এই জন্য আমি বলবো সেই ক্ষেত্রে তাদের মাইক্রো ইন্স্যুরেন্সটা চালু করা দরকার। MFI গুলোকে কাজে লাগিয়ে মাইক্রো এন্টারপ্রাইজ গুলোর মাধ্যমে ফাইন্যান্সিং ব্যবস্থা চালু করা গেলে আমরা আমাদের যে ক্ষতির সম্মুখীন সেটা পুষিয়ে নিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী 18-19টি প্যাকেজের মাধ্যমে 1 লক্ষ কোটি টাকার বেশি যে প্রণোদনা দিয়েছেন, এটার একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা প্রায় আমাদের GDP 3.3%, এটার একটি গুরুত্বপূর্ণ অংশ কটেজ এবং MSME সেক্টরে যাওয়ার প্রয়োজন। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়, BSIC এবং SME ফাউন্ডেশন যেসব উদ্যোগ নিচ্ছে সেটা অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু এই উদ্যোগগুলা আরো শক্তিশালী করা দরকার। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের আমি হস্তক্ষেপ এবং সহযোগিতা কামনা করব, কারণ এর মাধ্যমে মাইক্রো এন্টারপ্রাইজেস and SMEs are the sectors that can really help our economy. থ্যাংক ইউ করিম ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনার এক্সেলেন্ট ইনপুট। আমি করিম ভাইয়ের পরে ক্যান আই গো টু ডক্টর নাসিরউদ্দিন আহমেদ
former chairman, National Board of Revenue. আর আপনাদের মধ্যে যারা যারা প্রশ্ন বা কমেন্ট করতে চান, একটা ওই হ্যান্ড রেজ বাটন আছে, প্লিজ আপনারা রেজ করলে আমি দেখতে পাবো এবং তখন আমি I'll try to pull you in. ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, 3 মিনিট সময়। জি ডক্টর ভাই, 3 মিনিট সময় আছে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। তো এখানে আমাদের একটা লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে কাজ করা দরকার, কারণ কোভিড-19 উত্তরণে এইটা শর্ট টার্ম চিন্তা করে তেমন একটা এখানে কোভিডের অনেক সুদূর প্রসারী ফল আউট আছে। এখানে আমাদের যে নেক্সট 5 ইয়ার 8 ইয়ার প্ল্যানের সাথে এটাকে এইখানের জন্য আমাদের তৈরি হতে হবে। আমাদের এখানে ডাটা আপডেটিং এটা বলা হয়েছে, ইন্টিগ্রেটেড উইথ পাবলিক হেলথ এগুলো বলা হয়েছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের এইভাবে আগাতে হবে। আরেকটা বড় জিনিস, যেহেতু আমি এনবিআর এ দীর্ঘ সময় কাজ করেছি, আমাদের ট্যাক্সেশন বিশেষ করে ফিসক্যাল রিফর্মটা খুব বেশি দরকার। এই সেক্টরগুলোকে যদি মাইক্রো, স্মল, মিডিয়াম এদেরকে যদি হেল্প করতে চাই আমরা, তাহলে আমাদের এই যে কর্পোরেট ট্যাক্স রেট আছে এবারে 2.5% কমানোর প্রস্তাব করা হয়েছে। এটা এখনো আমি দেখি যে অনেক বেশি কম্পেয়ার টু মেনি আদার কান্ট্রিজ, আমাদের পাশের কান্ট্রি। এই বিষয়গুলোকে কিন্তু আমরা মাথায় রাখতে হবে, কারণ অনেক প্রতিষ্ঠানকে আমাদের। আর দ্বিতীয় হচ্ছে টার্নওভার ট্যাক্স, এটাও কমানোর কথা ছিল, এটাও হয়নি। আরেকটা বাংলাদেশ ব্যাংক যে একটা ঘোষণা দিয়েছে, এই যে ইন্টারেস্ট ডেফার পেমেন্ট যেগুলো, এটা আসলে না, এটা ফর এ সার্টেন রিজন ইন্টারেস্টকে ওয়েভার দিতে হবে, মাফ করে দিতে হবে, এটা না হলে হবে না। এবং শেষে আমি যেটা বলবো যে সরকার অনেক উদ্যোগ নিয়েছে, এটার বাস্তবায়ন যদিও আমরা সে বিষয়ে কাজ করেছি, অনেক সমস্যা। তবে এই যে এসএমই ফাউন্ডেশনে একটা উদ্যোগ আছে, ইনোভেটিভ ক্রেডিট হোলসেল প্রোগ্রাম, এটাকে আমি মনে করি খুবই ভালো প্রোগ্রাম, গবেষণায় দেখা গেছে। তো আমরা এই প্রোগ্রামকে কিভাবে আগাতে পারি, এই ধরনের প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করতে পারি, এ নিয়ে আরো অনেক গবেষণা করা দরকার। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আসলে আমার যদি কোনো ইনপুটস বা গবেষণায় হেল্প লাগে, কোনো ব্যাপারে লাগবে, আই এম রেডি টু হেল্প ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Nasir bhai, for your very concise remark, but excellent point on tax issues. আমি আরো কয়েকজন মাইক্রো এন্ড স্মল এন্টারপ্রেনিয়রকে এখন আমন্ত্রণ জানাতে চাচ্ছি। তাদের থেকে আমরা আরো শুনতে চাই যে কি ধরনের ইম্প্যাক্ট বা এক্সপিরিয়েন্স তারা ফেস করছে এই কোভিড এর প্রেক্ষিতে। আপনারা দয়া করে যদি 2টা বা 3টা জিনিসের উপর ফোকাস করেন, একটা হলো যে কোভিড এর ইম্প্যাক্ট আপনাদের উপর ওভারঅল এবং ফার্ম লেভেলে, সেটা ফাইন্যান্স, এমপ্লয়মেন্ট, আপনাদের যে এমপ্লয়িজ বা পেমেন্ট অব্লিগেশনস, দেন আপনার র মেটেরিয়ালস বা সাপ্লাই চেইন বা ডিস্ট্রিবিউশন, যদি এর মধ্যে বলেন খুব ভালো হয়। এবং দ্বিতীয়ত আরেকটা হলো যে স্টিমুলাস প্যাকেজ যেটা হয়েছে, সেটার কি বেনিফিশিয়াল আপনারা কি মনে করছেন, তার বেনিফিটসটা কতটুকু বা অ্যাক্সেস করা যাচ্ছে নাকি। আর তৃতীয়ত লং টার্মে রিকভারির জন্য এসএমই সেক্টরে আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে। তো আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি মিস রুবিনা হোসেন, প্লিজ, ভাইস প্রেসিডেন্ট, স্টার্ট এন্ড ইমপ্রুভ ইওর ওন বিজনেস ফাউন্ডেশন। মিস ফারুক, আপনার সময় আছে আনফরচুনেটলি 2 মিনিট। আই এম সো সরি অ্যাবাউট দ্য constraint time. Mostly it's points are mentioned. I mean, quickly just bolchi regarding helping the small businesses. It is a paradox because আমাদের survival economy te, you know, we see that either you die from hunger or COVID, but in any case the poor suffers. Amra kintu we are dealing with real economy here because it's a worldwide crisis that's reaching all aspects of value chain. Jeta Manzoor Hossain saheb bolechen, Shafiqul Islam saheb bolechen, আর Rashidul bhaiও bolechen. It is very, very important that the value chain is you know, given importance because আমাদের কিন্তু small vendors are not listed. আর এই যে production and consumer এর কথা যখন বলছি, production is always badly hit because the smaller vendors are not listed, neither do they have any credit facility linkage with the banks, whereas the bigger producers have credit links and they have a better scope to run their businesses. Data analysis I think is very important. So Bangladesh Bank jodi support kore, but or the commercial bank supports the smaller vendors, I think it will help the economy
come back in a very big way in all aspects, in all sectors. Thank you. Thank you, Rubina Appa. আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি মিস হুমায়রা চৌধুরী, small and medium entrepreneur. মিস চৌধুরী? হ্যাঁ জি, শোনা যাচ্ছে? জি, আপনার সময় আছে 2 মিনিট। Thank you. I know that we're going to have so much time, just like SME sector. আচ্ছা, so আমার প্রথম কথা হলো যে thank you for the offer, for the opportunity, and government for offering us. We're grateful, but যেটা হচ্ছে কি systematic problem যেটা হচ্ছে যে আমরা অ্যাক্সেসটা পাচ্ছি না ঠিক মতো। যেমন আমরা এতদিন কথাই বলতে পারিনি, এখন কথা বলা শুরু হয়েছে কিন্তু লোন ডিপার্টমেন্টের লোকজন নেই, বাংলাদেশ ব্যাংকের লোন ডিপার্টমেন্টের লোকজন বসেনি। সো ওখানে ইলাপা করছিলেন কিন্তু ওনাকে এখন বদলি করে দেওয়া হয়েছে। এটা একটা হিউজ প্রবলেম হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে কোঅর্ডিনেশনটা হচ্ছে না। আমি অনেকদিন ধরে যেহেতু এটা নিয়ে ঘাটাঘাটি করছি, আমি নিজে থেকে এটা বলছি, আমার এক্সপিরিয়েন্স তাই বলে। এবং আমাদের যেটা এখন ব্যাংক লোনের জন্য ইনস্টলমেন্টটা এক্সটেন্ড করে সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আমি অনেক এন্টারপ্রেনারকে দেখছি যাদেরকে আমি পার্সোনালি চিনি, তারা এমএফআই এর সঙ্গে আছে, লিজিং কোম্পানিগুলোর সঙ্গে আছে। আমি মনে করি যে আমাদের যদি সেটাও সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয় খুব ভালো হয়। আর এক্সটেনশন অফ ট্যাক্স রিটার্ন সেটা যদি এই সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ যদি নিয়ে যাওয়া হয় সেটাও খুব ভালো হয়, কারণ নাহলে আমরা এখন তো কোনো কিছুই ট্যাক্স রিটার্ন করতে পারছি না। তো এটা গেল এক। আর তারপর হচ্ছে কি যে আপনার যেগুলো আমাদের যাদের সঙ্গে কথা বলা শুরু করেছে ব্যাংকগুলো এতদিনে এসে, সেটা হচ্ছে যাদের মর্টগেজ দেওয়া আছে অথবা ফিক্সড ডিপোজিট আছে, সো দে আর লিসনিং টু দেম ফার্স্ট, এন্ড তারপর বাকিগুলোকে বলছে যে ঠিক আছে তাহলে আপনাদের চেম্বারের কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে আসেন অথবা অন্যভাবে যদি আপনাদের পরিচিত থাকে। তো এখন আমার এত পরিচিতি পার্সোনালি থাকার পরেও আমাদের মর্টগেজ ট্রান্সফার না করার পর্যন্ত কিন্তু লোন নামবে না। দ্যাটস হাউ ইট ইজ, বিকজ ব্যাংক তো তার নিজের ইয়ের বাইরে যেতে পারবে না। তা এখন সেই জন্য বারবার ওনারা সবাই বলছেন, আমরা এমনিদের কাছে বারবার শুনছি যে ক্রেডিট গ্যারান্টি স্কিম। I will reiterate with one of the speakers who said earlier, যদি এখানে ওয়ার্ল্ড ব্যাংক অথবা এডিবি অথবা আইএফসি ফাইন্যান্স স্কিমটা নিয়ে আসা যায়, যে ক্রেডিট গ্যারান্টি স্কিমকে তারা বাংলাদেশ গভর্নমেন্টকে হেল্প করবেন, তাহলে একটা বিরাট সুবিধা হয়, কারণ আমরা তাহলে ওই 4% ব্যাংকে ওনারা পে করে। Thank you, Mrs. Chaudhary. I think message is very clear. Credit guarantee scheme. So, Ami, let me move on to a few more entrepreneurs. Tar aage obosho let's hear from some, we have some excellent economic and business journalists present with us who are covering the SME issue and the micro entrepreneurship issue all the time. Can I invite Mr. Rashidul Islam, General Secretary of the Economic Reporters Forum. Rashid bhai, apnar shomoy 2 minute. Thank you. আপনি আনমিউট করতে হবে, আপনি মিউটে আছেন, আপনি এখনো মিউটে আছেন। রাশিদ ভাই, আনমিউট করতে হবে। হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, বলুন। হ্যালো, এখন ঠিক আছে, বলুন। ধন্যবাদ মাসুদ ভাই। জি 2 মিনিট সময়। থ্যাংক ইউ। জি জি জি, থ্যাংক ইউ। আপনারা অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়ের উপরে আলোচনার আয়োজন করেছেন, কারণ আমি মনে করি যে আমাদের এই কোভিড-19 অতিমারির প্রেক্ষিতে কর্মসংস্থানটা ধরে রাখা বা যারা জবলেস হয়েছে তাদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে আনাটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ আমরা যদি মোকাবেলা করতে চাই, এসএমই খাতকে উজ্জীবিত করা ছাড়া আমাদের আসলে এখানে আর বিকল্প নাই। এটা আমি একটা কয়েকটি প্রপোজাল দিতে চাই, যে যেমন আমাদের যে প্যাকেজটির কথা নিয়ে আলোচনা হয়েছে, সরকার এসএমই সেক্টরের জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সেখানে কিন্তু সেটা বাস্তবায়ন আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে ব্যাংকগুলো এসএমই উদ্যোক্তাদের সহযোগিতা করছে না। এই অভিযোগটা কিন্তু নতুন নয়, এটা অনেক পুরনো অভিযোগ। এই জন্য আমরা কোভিড-19 এর প্রেক্ষিতে আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত আছে, আমি বলতে চাই যে আমাদের সবকিছু এখন একটা রিথিঙ্ক করতে হবে, রিভিজিট করতে হবে। এই কনভেনশনাল ব্যাংকিং অ্যাপ্রোচ দিয়ে এটা মনে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই জন্য আমরা আমি একটু একটা ইয়ে করতে চাই, যে একটু রিপিট হবে, যে ক্রেডিট গ্যারান্টি স্কিম যদি আমরা চালু করে এটা হয়তো প্যাকেজটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। আরেকটা বিষয় যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট গুলোকে যদি আপনার এখানে ইনভলভ করতে পারি, তাহলে হয়তো যারা কুটির একেবারে ছোট ব্যবসায়ী বা ছোট প্রতিষ্ঠান তাদের হয়তো ঋণ পাওয়াটা সহজ হবে। আরেকটি আমাদের নাসিরউদ্দিন স্যার বলছিলেন যে আমিও নিজেও অনেকদিন যাবত কাজ করছি যে এই রেভিনিউ সেক্টর নিয়ে, যে ফিসক্যাল রিফর্মস আমাদের দরকার এদের জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে
আমাদের কিন্তু একটা কুইক একটা ডাটাবেস করতে হবে যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড এর কারণে। এটা আমি শুনেছি যে এফবিসিসিআই থেকে এরকম একটি ডাটাবেস তৈরি করা হচ্ছে, বা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কাদের টাকা ঋণের প্রয়োজন। আমি মনে করি গভর্নমেন্টকে এই জায়গাতে একটু কাজ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ ভাই। থ্যাংক ইউ রাশেদ ভাই। ক্রেডিট গ্যারান্টি স্কিমের ব্যাপারটা বারবার উঠে আসছে, বাট আই থিঙ্ক কোর ইস্যু হলো অ্যাক্সেস বাই দ্য এফেক্টেড মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনার্স টু দ্য স্টিমুলাস প্যাকেজ। সেখানে ক্রেডিট গ্যারান্টি একটা ভূমিকা পালন করবে, কিন্তু এর সাথে টার্গেটিং, ব্যাংকগুলোর সদিচ্ছা এবং ব্যাংক ক্লায়েন্ট যোগাযোগ, এটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি এরপরে আরেকজন স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনার, মার্কেটিং সার্ভিসেস আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমাদের সাথে মুনতাসির ভুইয়া, ম্যানেজিং ডিরেক্টর হাই ভোল্টেজ মার্কেটিং সার্ভিসেস কোম্পানি, আমরা তার থেকে শুনতে চাই। মুনতাসির, মেবি 2 minutes। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এই প্ল্যাটফর্মকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমি কুইকলি বলবো, আমরা মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। আমাদের 2 ধরনের মার্কেটিং সার্ভিস অ্যাকচুয়ালি প্রোভাইড করি, জাস্ট টু এনলাইটেন এভরিবডি। একটা হচ্ছে ক্রিয়েটিভ এন্ড ডিজিটাল সার্ভিসেস, আরেকটা হচ্ছে ট্রেড মার্কেটিং, অ্যাক্টিভেশন এন্ড ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট। সো যারা ক্রিয়েটিভ ডিজিটাল সার্ভিসেস প্রোভাইড করছেন তারা তাও মোটামুটি এখন বেশ কিছু আপনারা দেখছেন যে অ্যাক্টিভিটি হচ্ছে, বাট যারা ফিল্ড ফোর্স নিয়ে কাজ করেন বা মার্কেটে কাজ করেন বা অ্যাক্টিভেশন নিয়ে কাজ করেন, সেই কাজগুলো একদমই বন্ধ। সেখানে প্রচুর এমপ্লয়মেন্টের একটা ব্যাপার আছে, প্রচুর আউটসোর্স এমপ্লয়িজ কাজ করে, প্রচুর প্রজেক্ট এমপ্লয়িজ কাজ করে। সো এখানে আসলে, এবং আমাদের উপরে অনেক ভেন্ডার্স, অনেক ছোট ফার্মস গুলো ডিপেন্ডেন্ট। সো আমি এখানে কুইকলি যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে একটা ব্যাপার, এখানে সবাই বলছেন যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, সবার ফাইন্যান্সটা দরকার, ফাইন্যান্সে কি কি সমস্যা হচ্ছে। বাট আমাদের মধ্যে একটা ডিসকাশন হয়েছে, আমরা যেটা বলেছি যারা অপারেটই করতে পারছি না এখন এই কারেন্ট সিচুয়েশনে, এবং আমরা এক্স্যাক্টলি যেহেতু জানি না যে এই সিচুয়েশনটা কবে ঠিক হবে এবং আমরা আসলে অপারেশনে কখন আসতে পারবো, সো আমরা যদি ফাইন্যান্সের অ্যাক্সেসটাও করতে পারি, সেখানে একটা খুব বড় ডিফিকাল্টি থেকে যায় যে আমরা আসলে কিভাবে, আমরা যদি বিজনেস অপারেশনই না করতে পারি তাহলে আসলে লোনটা নিয়েও লাভ হবে না, কারণ এটা রিফান্ড দেওয়া যাবে না। সো আমার যেটা এখানে একটা বলা যায় যে লং টার্মে, এখানে যেহেতু এসএমই সবাই আছেন, আমার মনে হয় যে এসএমইরা যে সার্ভিসেস গুলো দেয়, কারণ এখনকার নিউ নর্মাল আমরা যদি বলি যে যেভাবে আসলে বিজনেস অপারেশনস করতে হবে, কারণ নর্মাল অপারেশনসে আমরা খুব তাড়াতাড়ি আসলে যেতে পারবো না। সেখানে আমাদের যে ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে পিপল। আমরা মানুষ, আমাদের সারা বাংলাদেশের নেটওয়ার্ক আছে আমাদের মতো অর্গানাইজেশন গুলার, আর এসএমই গুলার যেগুলো আছে সেটা হচ্ছে প্রোডাক্ট। তো এইটাকে যদি একটা মার্কেট প্লেসে নিয়ে আসা যায়, এইগুলোকে আসলে ডিজিটাইজ অথবা ই কমার্সে নিয়ে যেতে হবে। সবাই যদি আসলে এই মার্কেট প্লেসে আসতে পারে, এগুলো আসলে বিক্রি যদি না হয়, এগুলো যদি মুভ না করে, তাহলে আসলে কেউ ফাইন্যান্সও যদি নেয় সেটা আসলে কেউ ফেরত দিতে পারবে না। তো আমার কথা হচ্ছে যে এইটাকে যদি মার্কেট প্লেসে নিয়ে আসা যায় এবং আমাদের মতো কোম্পানিগুলা তখন এই ডেলিভারি এবং আদার সার্ভিসেস দিতে পারবে, আমরা যখন কাজটা করতে পারবো তখন আসলে ইকোনমিতে I think we can participate in আমাদের employment. Thank you. I think message very clear. Marketplace এবং if possible digital marketplace, এটা পৃথিবীর অনেক জায়গায় শুরু হয়েছে, নট অনলি ডোমেস্টিক ইকোনমির জন্য বাট ইন্টারন্যাশনাল ট্রেডও এখন অনেক বেশি অনলাইন মার্কেট প্লেসে যাচ্ছে। যেমন অপরচুনিটি নেটওয়ার্ক বলে গ্লোবাল একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে, যারা এখন দে আর কানেক্টিং ফ্রম স্মল টু ভেরি লার্জ এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টার্স। সেই ধরনের কিছু আমরা চিন্তা করতে পারি। আমি এরপরে যাব জনাব শহীদুল ইসলাম। জনাব শহীদুল ইসলাম আরেকজন স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ উদ্যোক্তা, প্লিজ 2 মিনিটে বলবেন। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম, আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার। আমি জাস্ট বেশি সময় নিব না, ট্রাই করবো উইদিন 1 মিনিট শেষ করার জন্য। আমি মনে করি হচ্ছে টু হেল্প দ্য এসএমইস, যেটা দরকার ছিল কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং সে প্রেক্ষিতে কোন একটা স্টিয়ারিং কমিটি করা যায় কিনা, মিনিস্টার অফ কমার্স, মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এ ফ্রুটফুল এক্সিকিউশন স্টিমুলাস প্যাকেজ নাম্বার 1। যে এসএমইর জন্য যেটা দেওয়া হয়েছিল, স্পেশালি দ্য ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস, যেটা এটি ইম্পোজ করা হয়েছে, যেটা এই বাজেটটা হয়তো 4% করেছে, 5% থেকে 4%, there should be 0% due to the কোভিড ইম্প্যাক্টের ইস্যু নিয়ে। আরেকটা জিনিস হবে যেটা আমরা যারা ছোটখাটো এক্সপোর্ট করি, এটা আমরা এই মুহূর্তে কি আমরা এলসির ইনস্টেটে আমরা টিটির মাধ্যমে যেতে পারি কিনা, লাইক সেলস কন্ট্রাক্টের মাধ্যমে যেতে পারি কিনা। ধন্যবাদ। আমার
থ্যাংক ইউ জনাব শহীদুল ইসলাম। আমি মিস্টার এমএইচ ভুইয়া, প্রেসিডেন্ট বেমা, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি 2 মিনিট আপনার বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ জনাব এমএইচ ভুইয়া। আচ্ছা, উনি বোধহয় এখন সামহাউ ডিসকানেক্টেড হয়ে গেছে। জনাব আব্দুর রাজ্জাক, প্রেসিডেন্ট বিইআই ওএ। হ্যালো, আমি মোশাররফ হোসেন ভুইয়া। এমএইচ ভুইয়া সাহেব, জি আছেন, আপনি বলেন জি, খুব কুইকলি 2 মিনিট। থ্যাংক ইউ। আমি জাস্ট এই আলোচনাগুলো হয়ে গেল যে এই যে প্রণোদনা ঘোষিত হলো, সেই প্রণোদনাটা যদি আমাদের ওই মাইক্রো এবং ছোট শিল্পগুলো যদি না পেতে পায়, তাহলে যে প্রবলেমটা হবে, মঞ্জুর সাহেব বলেছেন, যদি তারা হারিয়ে যায় একবার, তাদেরকে তো ফিরে আনা কষ্ট হবে এবং সেটা আমাদের প্রবৃদ্ধিতে, আমাদের এমপ্লয়মেন্টে এটা একটা প্রভাব সৃষ্টি করবে। কারণ হচ্ছে ওই যে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো, সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু নানা রকম র মেটেরিয়াল তৈরি করে এবং বড় শিল্প, মাঝারি শিল্পগুলো নানা রকম পার্টস এন্ড কম্পোনেন্ট তৈরি করে। তারা তো ভ্যালু চেইনের অংশ। তো এই যে বলা হলো যে ইনফর্মাল সেক্টর, যারা ব্যাংকের সাথে যোগাযোগ নাই, সেই যে উদ্যোক্তাগুলোকে কিভাবে আমরা এই প্রণোদনার আওতা আনতে পারি এবং তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি, সেইটার জন্য আমি বলবো যে এখানে এসএমই ফাউন্ডেশনকে আরো শক্তিশালী করার জন্য। কারণ এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ক্রেডিট হোলসেলের মাধ্যমে আমরা কিছু ক্লাস্টার ফাইন্যান্সিং পাচ্ছিলাম, যেটা এসএমই ফাউন্ডেশনের যে অর্থ, সেটা এসএমই ফাউন্ডেশনের যে ফান্ড, সেটা এনাফ না। আমি আজকে মাননীয় মন্ত্রীকে রিকোয়েস্ট করব যাতে এসএমই ফাউন্ডেশনকে আরো অর্থায়ন করা হয় এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে যাতে আমরা এই ক্লাস্টার ফাইন্যান্সিংটা ডেভেলপ হয়। আর সাথে সাথে যে মাইক্রো ফাইন্যান্সিং, যারা একদমই ইন্ডাস্ট্রি ব্যাংকের সাথে যুক্ত নয়, এটাও বলা হলো। মঞ্জুর সাহেব এটা খুবই ভালোভাবে বলেছেন যে 49% যাদের সাথে ব্যাংকের কোনো যোগাযোগই নাই, তাদেরকে আমরা কিভাবে এই প্রণোদনার মধ্যে আনতে পারি। যদি আনতে না পারি তাহলে কি হবে? আনতে না পারলে তারা হারিয়ে যাবে, এবং হারিয়ে গেলে কি হবে? হারিয়ে গেলে একটা গ্যাপ একটা তৈরি হবে, যেটা আমাদের এমপ্লয়মেন্টের জন্য, আমাদের প্রবৃদ্ধির জন্য, আমাদের বড় শিল্পগুলোর পার্টস কম্পোনেন্ট সাপ্লাইয়ের জন্য একটা বড় ধরনের অভাব তৈরি হবে। আমি ধন্যবাদ মিস্টার ভুইয়া, আমার মনে হয় আপনার মেসেজগুলো ভেরি ক্লিয়ার। এই কথা বলে শেষ করব যে আমাদের এই কুটির শিল্প, মাইক্রো এবং স্মল শিল্পকে যাতে এই প্রণোদনার আওতা আনা যায়, সেটার জন্য আজকে থ্যাংক ইউ। আপনার মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। উই হ্যাভ টু মুভ অন। আমরা আমাদের যে নির্ধারিত সময় ছিল 1টা বাজে শেষ হওয়ার কথা, আমরা প্রায় 1টা বাজছে, কিন্তু আমরা 10 মিনিট একটু দেরিতে শুরু করায় আমি সবার কাছ থেকে 15 মিনিট এক্সট্রা সময় এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জাস্ট 15 মিনিট এক্সট্রা সময় চেয়ে নিচ্ছি। আমরা 1:15-র মধ্যে শেষ করার সর্বাত্মক চেষ্টা করব। আমি ফাইনালি আরেক জনাব আব্দুর রাজ্জাক, প্রেসিডেন্ট বিইআইওএ, আপনি কি আছেন মিস্টার রাজ্জাক? আচ্ছা, নেই। মিস্টার আফসানা আসিফ, মিস আফসানা আসিফ, মাই অ্যাপোলজিস, মিস আফসানা আসিফ, আপনি কি আছেন? আচ্ছা, মিস মাসুদা ইয়াসমিন উর্মি, মিস আফসানা আসিফ, আপনাকে শোনা যাচ্ছে এখন। জি বলেন প্লিজ, কাইন্ডলি 2 মিনিট সময় আছে আপনার, প্লিজ একটু 2 মিনিটে শেষ করুন। থ্যাংক ইউ। আপনি একটু স্পিকারের কাছে এসে বা মাইকের কাছে এসে একটু কথা বলুন, একটু দূরের থেকে শোনা যাচ্ছে আপনার কথা। না মানে আপনার কথা পরিষ্কার কিন্তু ফেইন্ট, মানে খুব আস্তে শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে, বলুন। জি কাইন্ডলি 2 মিনিটস মিস আসিফ। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কোভিড এর জন্য অনেক বাজেভাবে এফেক্টেড, এন্ড এখন আমাদেরকে মার্কেট চেঞ্জটা স্টাডি করতে হচ্ছে, স্পেশালি হোল ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো উই হ্যাভ টু রিসার্চ আ লট, অনেক রিসার্চ করতে হচ্ছে যে আমরা আমাদের বিজনেস এই মুহূর্তে সার্ভাইভালের জন্য একটা প্ল্যানিং করতে হচ্ছে, লং টার্ম টিকার জন্য একটা প্ল্যানিং করতে হচ্ছে, আর আমরা জানি না এই আনসার্টেনিটি কতদিন থাকে। তো এই যে আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য যে কাজটা করব বা স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজটা করব, আমাদের লোকজনকে যে একটা কুইক রেসপন্সের জন্য যে তাদেরকে তৈরি করব, এই জন্য আমাদের যদি একটা ফিনান্সিয়াল প্যাকেজিং, অ্যাক্সেস টু ফাইন্যান্স,
জিরো ইন্টারেস্ট রেট দেওয়া যেত, তাহলে আমরা এক্সিস্ট করতে পারতাম বলে আমি থ্যাংক ইউ মিস আসিফ। স্কিলস বা মানে হিউম্যান রিসোর্সেস স্ট্রেংথেনিং এর জন্য যদি কিছু দেওয়া যায়। আমি I want to go to Mr. Asif Ibrahim, who's the director of BGMEA and also chairman of Chittagong Stock Exchange. আমরা জানি রেডিমেড গার্মেন্টস চিন্তা করলে আমরা এক্সপোর্টার বা বড় লার্জ কোম্পানিজ আমাদের মাথায় আসে, কিন্তু এই রেডিমেড গার্মেন্টস এর একটা বড় অংশ, বিশেষ করে এর যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা অ্যানসিলারি ইন্ডাস্ট্রি, এটা কিন্তু আসলে মূলত স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এবং এক্সপোর্টারদের মধ্যেও বেশ কিছু এক্সপোর্ট রেডিমেড গার্মেন্ট এক্সপোর্টার স্মল পার্টিকুলারলি মিডিয়াম গ্রুপে পড়ে যায়। তো আমরা একটু যারা আসিফ ইব্রাহিম, যিনি রিসার্জেন্ট বাংলাদেশের স্টিয়ারিং কমিটিরও মেম্বার, আমরা আপনার থেকে 3 মিনিটে একটু জানতে চাচ্ছি এসএমই তাদের কি অবস্থা রেডিমেড গার্মেন্ট সেক্টর। থ্যাংক ইউ আসিফ ভাই। ধন্যবাদ মাসরুর। মাননীয় মন্ত্রী, আপনাকে আজকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। উপস্থিত অনেক আছেন, আমাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। আমি শুধু একটা উদাহরণ দিতে চাই। অনেকক্ষণ ধরে আলোচনা শুনলাম যে আমাদের মোস্ট স্মল যে বিজনেসেস গুলো আছে তারা কিভাবে দে আর নট গেটিং দি বেনিফিট অফ দি স্টিমুলাস প্যাকেজ দ্যাট হ্যাজ বিন অ্যানাউন্সড বাই দি অনারেবল প্রাইম মিনিস্টার। আমি শুধু উদাহরণটা যেটা দিতে চাই সেটা হচ্ছে এপ্রিল মাসে যখন 5,000 কোটি টাকার প্রণোদনা ঠিক না 2% ইন্টারেস্টে একটা লোন দেওয়া হলো তৈরি পোশাক শিল্পকে, সেই এক মাসের ভিতরেই কিন্তু 19,19,086টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে তৈরি পোশাক কর্মীদের, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে they were paid their salaries. So good examples are there which can be followed. এখন আমি আসি ক্ষুদ্র এবং শিল্প এবং বিজনেসের জন্য। আমি খুবই আনন্দিত এখানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ আছেন। ঢাকা চেম্বার এসএমই দের হেল্প করার জন্য একটা সর্ট অফ ইউনিট খুলেছে, যেখানে এই যে প্রবলেমস গুলো এসএমইস গুলো ফেস করছে ফর গেটিং অ্যাক্সেস টু দ্য 20,000 কোটি টাকার লোন at 4.5% rate of interest, এরকম আরো কিছু উদ্যোগ যদি আমরা নিতে পারি। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলোর কাছে কিন্তু আসলে ডাটা গুলো আছে, এখানে ডাটার একটা বিশাল সংকট আমি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস, মাননীয় মন্ত্রী এখানে আছেন, আমাদের যে এসএমই ফাউন্ডেশন আছে, এসএমই ফাউন্ডেশনের কাছে তো প্রপার ডাটাবেস থাকার কথা, যে বাংলাদেশ আসলে which are the SMEs এবং তারা কোথায় আছে, তাদের কোন how can we access them. So একটা সমন্বিত প্রচেষ্টার আমি মনে করি এখানে নিতে হবে আমাদের, to identify all the SMEs of the country, একটা ডাটাবেস তৈরি করতে হবে যাদের যেখানে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। ঠিক যেভাবে বিজিএমইএ, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক 19 লক্ষ শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে 3 সপ্তাহের ভেতরে টাকা পাঠাতে পেরেছে, ঠিক একই মডেলে কেন আমরা বাংলাদেশে ক্ষুদ্র বিজনেসগুলোকে আইডেন্টিফাই করে একই মেকানিজমের মাধ্যমে তাদেরকে সহায়তা করতে পারি না, হোক সেটা ঋণের সহায়তা। ধন্যবাদ। থ্যাংক ইউ আসিফ ভাই। আমি এখন আমরা সর্বশেষ শামস মাহমুদের কাছে যাওয়ার আগে, যিনি সামারাইজ করবে আজকের ডিসকাশন এবং একটা ভোট অফ থ্যাঙ্কস দিবে, এবং তারপর আমাদের মাননীয় সম্মানিত অতিথি মাননীয় মন্ত্রীর কাছে আমি যাব। তার আগে সর্বশেষ বক্তা ব্যারিস্টার নিহাদ কবির, প্রেসিডেন্ট মেট্রোপলিটন চেম্বার এবং রিসার্জেন্ট বাংলাদেশের স্টিয়ারিং কমিটি মেম্বার। আমি ব্যারিস্টার কবিরকে আহ্বান জানাচ্ছি, একটু স্টিমুলাস প্যাকেজটা নিয়ে অনেক কথা হচ্ছে এবং অনেকেই বলছে যে এটার অ্যাক্সেসটা ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট, টার্গেটিং দ্য বডি। ক্যান ইউ শেয়ার your thoughts on this for 2 to 3 minutes? Thanks. আসসালামু মাসরুর, মন্ত্রী মহোদয়কে সালাম জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে। আমি স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে বলার সময় একটু টেকনিক্যাল একটা জিনিস বলতে চাই। আমাদের দেশে এস এবং এন দুটো সেক্টরকে একত্র করে দেখা হয় সব সময়, কিন্তু আমরা যদি বাংলাদেশ ব্যাংকের ডেফিনিশন দেখি যে এস কত বড় পড়ে পারে, আর এন যদি দেখি, এস এবং এম এর সাইজের মধ্যে পার্থক্য মানে বিশাল। কাজে আমরা সবসময় মনে করে এসছি যে প্রণোদনাগুলো দেয়া হয়
যে রুলস এন্ড রেগুলেশনস গুলো অ্যাপ্লাই করা হয় সেগুলো এস এবং এম এর জন্য যদি একই রুলস একই রেগুলেশন অ্যাপ্লাই করা হয় তাহলে এস সেক্টরটা সবসময় বাদ পড়ে যাওয়ার একটা ঝুঁকিতে থাকবে এবং এবারও কিন্তু এটা হচ্ছে এবং প্রণোদনার ব্যাপারে এটাই হবে। আপনারা জানেন অনেকেই যে আমি ব্র্যাক ব্যাংকের বোর্ডে বসে আমরা এর মধ্যে দুটো সার্ভে করেছি। তো সার্ভে রেজাল্ট গুলো আমাদের আমি একটু খুব দ্রুত করে দিই। সেটা হচ্ছে যে এপ্রিল এবং মে মাসে, এপ্রিল মাসে স্টিল অপারেশন ছিল 33% এসএমই মিনিমাল অপারেশন নিয়ে। মে মাসে সেটা বেড়ে 64% দাঁড়িয়েছিল কারণ তখন লকডাউন বা সেরকম ছুটিটা উঠে গিয়েছিল। সেলস হ্যাভ ড্রপড 45, মানে এখানে কিন্তু উল্টো, এপ্রিল মাসে 45% সেল ড্রপ করেছে অথচ মে মাসে 53% সেল ড্রপ করেছে। এমপ্লয়িজ ওয়ার স্টিল ওয়ার্কিং 37% এসএমই তে, এখন একটু বেড়ে 41% এসএমই তে হয়েছে এবং স্টকস আনঅ্যাভেলেবল ছিল 25% এসএমই তে, এখন 15% এসএমই তে স্টকস আনঅ্যাভেলেবল। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অন্তত ঈদের আগে পর্যন্ত আমাদের কাছে যে ফিগার এসেছিল যে 20,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ, অর্থাৎ 20,000 কোটি টাকার লোনের উপরে যে 50% ইন্টারেস্ট রিবেট সরকার দেবে, সেখান থেকে ডিসবার্সমেন্ট হয়েছিল মাত্র 30 কোটি টাকা। তো এটা হয়েছে রুলস এন্ড রেগুলেশনস এর কমপ্লিকেশনস এর জন্য এবং আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি এর উপরে যে রুলস এন্ড রেগুলেশনস যদি বড়োয়ারকে যে রুলস এন্ড রেগুলেশনস ফলো করতে হয়, মিডিয়াম বড়োয়ারকেও সেই রুলস এন্ড রেগুলেশনস ফলো করতে হয় এবং স্মল বড়োয়ারকেও তাই করতে হয়। তাই যদি হয় তাহলে আমরা স্মল বড়োয়ারদের কাছে কিন্তু এই প্রণোদনা প্যাকেজের অর্থ পৌঁছাতে পারবো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে লং টার্মে আমরা যদি মনে করি যে 1 বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে বা জানুয়ারি থেকে একেবারে সব ঠিক হয়ে যাবে, আমার মনে হয় যে এই চিন্তা করাটা আমাদের ঠিক না। এটা একটা ভুল প্রেমিস হবে। কাজেই স্মল ইন্ডাস্ট্রিকে যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয় তাদের রিপেমেন্ট গুলোকে অন্তত 3-4 বছর সময়ে ভাগ করে এবং একটা খুব লো ইন্টারেস্ট রেটে, নমিনাল ইন্টারেস্ট রেটে গভর্নমেন্ট সাবসিডি সহ এই ফাইন্যান্সিং গুলো করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের স্মল সেক্টরকে আমরা যথাযথভাবে সহায়তা দিতে পারবো, আর না হলে এগুলো কাগজে কলমে থেকে যাবে। মাসুর এই পর্যন্ত। থ্যাংক ইউ নিয়াদ আপা। আমি আরো 3টে নতুন হাত দেখতে পাচ্ছি। হ্যাঁ জি, আমি আনমিউটে আছি। শোনা যাচ্ছে? আমি থ্যাংক ইউ নিয়াদ আপা। আমি আরো 3 জনের হাত দেখতে পাচ্ছি স্ক্রিনে, কিন্তু আনফরচুনেটলি আমরা সময় একেবারে শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ওকে। না আমি থ্যাংক ইউ নিয়াদ আপা। আমি আরো 3টে হাত দেখতে পাচ্ছি স্ক্রিনে, কিন্তু আনফরচুনেটলি আমাদের হাতে একেবারেই সময় নেই, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যেটা বলেছি এটা ফার্স্ট ইন দ্য সিরিজ অফ ডায়ালগ। আমরা এসএমইর উপরই আরো অন্তত কয়েকটা ডায়ালগ আমাদের ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, স্ট্র্যাটেজি ফর্মুলেশন বিভিন্ন পর্যায়ে আমরা করব এবং আমরা নিশ্চিত তখন আমরা আরো অনেক বেশি এন্টারপ্রেনারদের কথা আমরা শুনতে পারবো। তো আমি এখন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট শামস মাহমুদ। আপনারা জানেন ঢাকা চেম্বার ইজ দ্য লার্জেস্ট মানে মেইন স্ট্রিম চেম্বার কভারিং অর রিপ্রেজেন্টিং এসএমইজ ইন বাংলাদেশ। তো আমরা ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট শামস মাহমুদকে অনুরোধ জানাচ্ছি একটা সামারি অফ দ্য ডিসকাশন, আজকে যেটা সবাই যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো রেজ করেছে এগুলোর একটা সামারি এখানে দেওয়ার জন্য, এবং অলসো রিসার্জেন্ট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো। জি ধন্যবাদ মাসুর ভাই। প্রথমত ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, and thank you to all the participants in discussions আজকে আমাদের প্রিন্ট এন্ড মিডিয়ার যারা এখানে জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। তো আমরা যদি আজকের একটা সামারি করি, we started with a comprehensive analysis of the MSME's picture of Bangladesh given by the CEO of BUILD, হোসনারা বেগম। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তারপরে এখানে কিছু কথা উঠে আসছে, যেমন আবুল কাসেম খান প্রেসিডেন্ট অফ চেয়ারম্যান অফ বিল্ড যেটা বলেছেন যে লোকালাইজেশন উইথ এমফাসিস অন সাপ্লাই চেইন, এই জিনিসটা আমাদের দেখতে লাগবে বর্তমান পরিস্থিতিতে। ডক্টর মঞ্জুর হোসেন একটা কথা এনেছে যে এমএসএমই ডাটাবেস এখানে আমাদের ক্রিয়েট করতে লাগবে,
আর এখানে অলসো যে ওয়ান স্টপ সার্ভিস এরকম একটা উদ্যোগ যত তাড়াতাড়ি সম্ভব এসএমই ফাউন্ডেশনের সহায়তায় করা উচিত। শফিকুল ইসলাম সাহেব এখানে আরেকটা পয়েন্ট এনেছেন যে ফান্ড রিলিজ, কারণ এখানে একটা আন্ডারলাইং থিম যেটা চলে আসছে এটা হলো যে সরকার কিন্তু উদ্যোগ নিয়ে স্টিমুলাস প্যাকেজটা দিয়েছে, কিন্তু ডিসবার্সমেন্ট অফ ফান্ডটা কিভাবে হবে এটাই এখন মেইন স্টাম্বিং ব্লক। তো উনি যেমন এখানে বলছে যে নতুন innovative mechanism আনতে লাগবে to release the fund and have access to the fund. রাশিদুল করিম সাহেব একটা I think the main যে কথাটা বলছে ওটা হলো যে এক্সিস্টিং যে ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে এমএসএমই সেক্টরের সাথে জড়িত ওদের সার্ভাইভাল ইজ দ্য মেইন থিং এখন। তো আমরা আশা করি যে সবকিছু যদি আমরা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে এক্সিস্টিং বিজনেস ক্যান সার্ভাইভ। কোহিনুর আপা has brought in the angle of mental health or well-being এখানে আমরা যদি দেখি সংবাদপত্রে ডোমেস্টিক অ্যাবিউজ বাড়ছে, কারণ সবাই একটা চাপের মুখে আছে। তো এই পয়েন্টটাও we should discuss I think. আর আব্দুল করিম সাহেব ফর্মার প্রিন্সিপাল সেক্রেটারি উনিও জোর দিয়েছে ওই পয়েন্টে যে নতুন ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস নিডস টু বি ব্রট ফরওয়ার্ড। আর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ সাহেব বলেছে লং টার্ম প্ল্যান নিডস টু বি ইন প্লেস উইথ ফিসক্যাল রিফর্ম। তো এখানে আমি কিছু কথা একটু যোগ করতে চাচ্ছি পারমিশন সবাইকে করার জন্য, যে ঢাকা চেম্বার আমরা কিন্তু এখন একটা জিনিস করেছি যে এসএমই হেল্প ডেস্ক, যেটা আসিফ ইব্রাহিম সাহেব একটু বলছিল। তো এখানে আমরা যেটা করছি আমাদের যে সদস্য যারা আছে ওনাদের অন দেয়ার বিহাফ আমরা কিন্তু ব্যাংকের সাথে কথাটা বলবো, আর তারপরে ব্যাংক যদি হ্যাঁ না কিছু বলে তখন কিন্তু আমরাই এই জিনিসটা বাংলাদেশ ব্যাংকে নিয়ে যাব। তো উই উইল পারসু এন্ড উই উইল ট্রাই টু হেল্প আমাদের যারা সদস্য আছে ঢাকা চেম্বারের স্পেশালি এমএসএমই সেক্টরে প্রণোদনা কেমনে করে পাবে আর কি করতে লাগবে এটা আমরাই বলে দিব ওনাদেরকে, এন্ড আমরাই অন দেয়ার বিহাফ উই উইল ক্যারি দিস আউট। আর এখানে একটা জিনিস আমার মনে হয় সময় এসেছে, আমরা এফডিআই নিয়ে অনেক আশাবাদী এখন। আমরা ভাবছি যে এই সামনে বিকজ অফ দ্য গ্লোবাল সিচুয়েশন, এই আন্তর্জাতিক যে পরিস্থিতি চায়না আমেরিকার সাথে ধরেন দ্য বিজনেস রিলেশনশিপ, বাংলাদেশে এফডিআই আসার একটা সম্ভাবনা এখন দেখা যাচ্ছে। এখানে আমার মনে হয় এসএমই সেক্টরকে যদি আমরা আসলে ডাইভার্সিফাইড একটা সেক্টরকে যদি রূপ দিতে চাই, একটা লোকাল লিঙ্কেজ পলিসি আমাদের খুব তাড়াতাড়ি আমার মনে হয় নেওয়া উচিত। কারণ এখানে খালি টেক্সটাইলের ক্ষেত্রে আমরা দেখি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডিম এক্সপোর্ট হিসাবে ওনারা ট্যাক্স বেনিফিট পায়, ভ্যাট রিলিফটা পাচ্ছে, কিন্তু লোকাল যে কম্পোনেন্ট যারা আছে যারা ধরেন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, লেদার সেক্টর বলেন, জুট সেক্টর বলেন, আমি যদি ইকোনমিক জোনে আমার ফ্যাক্টরি থাকে ওরা যদি আমার থেকে সোর্স করে আমরা কিন্তু ভ্যাট পে করে তারপর ওখানে সাপ্লাই করতে লাগে। বিসাইড এটা খালি এক্সামটা আছে এখন আছে অনলি আরএমজি সেক্টরের জন্য, কিন্তু অন্য সব সেক্টরে কিন্তু ওরা ভ্যাট প্রদান করে এই কোম্পানিগুলো কিনতে লাগে। তো এখানে যদি আমাদের আরএমজি যে সাকসেস যে মডেলটা ডিএম এক্সপোর্টের ক্ষেত্রে এটাকে যদি আমরা এসএমই তে যদি নিয়ে আসতে পারি তাহলে এখানে যেটা হবে যে ইট উইল গিভ রাইজ টু আ সেপারেট ডাইভার্সিফাইড সেক্টরস এজ ওয়েল। এন্ড এখানে আরেকটা জিনিস যেটা করবে কোয়ালিটি অফ প্রোডাক্টস উইল ইমপ্রুভ বিকজ এক্সপোর্ট কোয়ালিটির দিকে তখন সবাই নজর দেবে। তো এইটা আমার মনে হয় যে এখন সময় এসেছে আমাদের সবার চিন্তা করা উচিত যে এফডিআই এর সাথে লোকাল লিঙ্কেজ পলিসি, এসএমই লিঙ্কেজ পলিসি শুড বি ইন প্লেস টু। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আবারও ধন্যবাদ সবাইকে। আর মাসরুর ভাই যেটা বলেছেন যে দিস ইজ এটা আমাদের সিরিজ অফ ডায়ালগস হবে, দিস ইজ ওয়ান অফ দ্য সিরিজ। তো সামনের দিনগুলোতে আমরা যখন করব আমরা আবার সবাইকে জানিয়ে দিব কবে আমাদের পরের যে আলোচনা হবে ওটা কবে আমরা করব। তো এই বলে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শামস, থ্যাংক ইউ। আমি এবার আমাদের সময় এসেছে আমাদের সম্মানিত অতিথি গেস্ট অফ অনার মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয় জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি আমাদের সম্মানিত অতিথির বক্তব্য শোনার জন্য। মাননীয় মন্ত্রী, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার বক্তব্য as guest of honor আপনার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মিউটে আছেন, এটা আনমিউট করতে হবে।
এখন ঠিক আছে। জি, আনমিউট হয়েছে। জি, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ ডক্টর মাসরুর। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের যারা উদ্যোক্তা, বিশেষ করে আজকে সংলাপের সম্মানিত প্যানেলিস্টগণ যারা অংশগ্রহণ করেছেন। আমি অত্যন্ত মনোযোগ সহকারে তাদের শোনার চেষ্টা করেছি, এবং যারা ব্যবসায়ী বৃন্দ আছেন, বিশেষ করে আমাদের যিনি সূচনা বক্তব্য রাখলেন আজকে ডেভেলপমেন্ট পার্টনার্স রিসার্চের বাংলাদেশের যিনি চেয়ারপারসন জনাব কাশেম সাহেব, তিনি সূচনা বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন, যেটা আজকের অবস্থার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং আমাদের বিশেষ করে আগামী দিনে সরকারকে যে নির্দেশনা এসএমই ফাউন্ডেশন, এসএমই যে প্রণোদন আমরা দিয়েছি সেটাকে এবং রিলোকেট করার জন্য আজকের পরিস্থিতিতে বাংলাদেশে সাপ্লাই চেইন সহ রিলোকেশনের যে প্রশ্নটা উঠেছে, যেটা একটা সম্ভাবনাময় দিক আমাদের, তিনি এটা তুলে ধরেছেন এবং সেটাকে আমরা যথাযথভাবে এটাকে কাজে লাগান আজকে। এবং এই বিষয়ে আমাদের যারা এসএমই যারা আছেন, উদ্যোক্তারা আছেন এবং যারা কাজ করেন, তাদের যে গবেষণা এবং তাদের যে চিন্তা চেতনা আমি প্রত্যেকের মনোযোগ দিয়ে শুনেছি। বিশেষ করে যে সাম আপ করলেন আজকে ঢাকা চেম্বার, আসিফ ইব্রাহিম সহ নিহাদ, I have noted down their every points. আমি বিশ্বাস আমার এসএমই ফাউন্ডেশনের এমডিও বলেছেন, কাজে এখানে আজকে প্রথম যেটা সরকার পক্ষ থেকে আমি বলছি যে আজকে আপনাদের যে সাজেশনস গুলি আছে সেগুলি আমি নোট ডাউন করেছি, এবং এর সাথে বিশেষ করে আজকে কতগুলি জায়গায় আপনাদের যেটা আপনারা দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমাদের যে প্রণোদনা মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সেটা এসএমই কে কেন্দ্র করে এমএসএমই সেটা আছে, সবকিছু নেই সেটা যে যারা সুফল ভোগী তাদের কাছে সেটা পৌঁছবে কিনা সঠিকভাবে, এবং সেখানে একেবারে প্রান্তিক পর্যায়ে যেটা আছে আমাদের কুটির শিল্প থেকে শুরু করে প্রত্যেকটা, যেটা সিও বলেছেন আপনাদের, তিনি ব্যাখ্যা করেছেন বিশদ। সেখানে আমি যেটা বুঝতে পেরেছি যে আপনাদের একটা এখানে সবারই একটা সন্দেহ আছে যে আমাদের যে গ্রামে গঞ্জে যারা আছেন কাজ করছেন ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে, তারা এই প্রণোদনা যারা বড় আছেন এসএমই যেটা ডিফাইন করার চেষ্টা করেছেন নিহাত কবির, এসএম এবং এস এবং এম এর মধ্যে, যে তাদের সেই সামর্থ্য আছে কিনা, সেখানে তারা পৌঁছবে কিনা এই প্রধানমন্ত্রীর যে ঘোষণার প্রণোদনা, এটা একটা দিক। আরেকটা হলো যে আমাদের যে সম্ভাবনার দিক আগামী দিনে যেগুলি বৃহৎ যারা রিলোকেট করবে ইন্ডাস্ট্রিজ গুলি, যারা সেই সুযোগটা নিচ্ছে, সেখানে আমাদের কি ভূমিকা থাকে, আমাদের কি প্রস্তুতি আছে। দ্যাটস হোয়াট আই গেস ফ্রম হিজ স্পিচ, এবং আই ওয়েলকাম ইট, বিকজ আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। আমাদের আসিফ ইব্রাহিম বলেছে যে উই ক্যান ডু ইট, যে আজকে গার্মেন্টস সেক্টরে যেটা অত্যন্ত একেবারে স্বল্প সময়ের মধ্যে আমরা যে পন্থা গ্রহণ করেছি ডিজিটালি টু পে দ্য ওয়ার্কার্স, যেটা আনরেস্টের একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, সেখানে কিন্তু অত্যন্ত সফলতার সাথে বিজিএমই সেটাকে করেছে এবং কেবার করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই সরকার পক্ষ থেকে। আমরা পারবো না এমন কোনো কথা নাই, হোয়াট ইউ হ্যাভ স্টার্টেড। আমি ধন্যবাদ জানাই আজকে যারা এটা শুরু করেছে। এই আজকে বিশেষ করে আমাদের উদ্যোক্তা যারা আছেন এবং চেম্বার সহ যারা আছেন, সেখানে পলিসি ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মস এবং রিসার্চেস, তারা যে প্রাথমিক যেটা বললেন আপনাদের প্রথম পর্যায়ে, কাজে সেখানে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত যে আই কুড গেদার সাম নলেজ ফ্রম ইউর সাজেশন হুইচ ক্যান বি ভেরি ফ্রুটফুল। এখানে আমাদের সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি করিম সাহেব, যিনি সরকারের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তিনিও সুন্দর সাজেশন রেখেছেন। আদার যারা আছে তাদের কথা শুনেছি, যে সেখানে আমার মনে হয় যে আমাদেরকে এখন অবশ্যই এটা যে জিনিসগুলো তুলে ধরেছেন যে ডাটাবেজ, আমাদের আসলে সেই ডাটাবেজ আছে কিনা সঠিকভাবে, এবং সেটা আমরা যদি না থেকে থাকে কতটা আছে এবং কত তাড়াতাড়ির মধ্যে আমরা করতে পারবো। আমরা আশাবাদী যে আমরা করতে পারবো। আমাদের যদি সেই না থেকে থাকে, সেখানে আমরা আজকে এখন থেকে আমরা যদি এটাকে করি,
আমরা মনে হয় যে আমাদের ডাটাবেস যেটা আপডেট এবং এটা এসএমই ফাউন্ডেশন অবশ্যই আমরা এটাকে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতা, আপনাদের সহযোগিতা এটাকে আমরা করতে পারবো আশা রাখি, when you will get the real picture of the scenario। এবং ব্যাংক আপনি জানেন যে এখানে প্রচলিত ব্যাংকিং যে প্রথাগুলি আছে সেখানে আমাদের যারা সেখানে সাবেক যারা পড়াশোনার সাথে কাজ করেছেন আমরাও জানেন তারা এখানে যে সেই ব্যাংকের তো একটা গতানুগতিক অবশ্যই আছে, তারা ক্যাটাগরিক্যালি তারা রেটিং করে এবং দিতে পারবে কিনা ঋণ খেলাপি বিভিন্ন পর্যায়ে। যে আমাদের যারা ঋণই নেই না এর খেলাপি না তাদের বিষয়ে আমাকে চিন্তা করতে হবে প্রথম, তারপরে যারা আছে এমসি যে তারা কিভাবে পাবে ঋণ পাবে, যাদের ঋণ নেয় তারা তার খেলাপি প্রশ্ন উঠে না, যে সেখানে যেতে প্রান্তিক পর্যায়ে যাদের কথা বলছি। এবং আরেকটা জিনিস আমাদের এসএমই একটা বিশাল বাজার কিন্তু আজকে এখানে, এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে যেটা সাপ্লাই চেইন এখানে, এবং প্লাস যেগুলো আমরা রিলোকেট ভবিষ্যতে যারা আসবে তাদের সাথে যখন সাপ্লাই চেইন যারা আছে রিলেটেড, those they will also come and have their local partners here who can be employed। এই যে আমাদের যেটা সরকারের আমাদের তো ঘোষণায় আছে, আমরা নির্বাচনী আমাদের যে স্তর ছিল সেখানে প্রায় 1.5 কোটি লোকের আমরা কর্মসংস্থান সৃষ্টি করার আমাদের ঘোষণা ছিল। কিন্তু আজকের পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে আজকে নতুন করে চিন্তা করতে হচ্ছে যে আমার এক্সিস্টিং যে কর্মসংস্থান সেটাকে ধরে রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, এখানে দুটা বিষয়। এই যে আজকে এবং এদেরকে সার্ভাইভ করার জন্য আজকে যারা এই এসএমই তে যারা কাজ করছেন কন্ট্রিবিউট রাখছে, যেটা হচ্ছে লাইফ লাইন অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, যেটা আমরা মনে করি যে আজকে এখানে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো এসএমই। এই যে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এর সাথে বাঁচিয়ে রেখে নতুন কর্মসংস্থান। এবং আজকে যেটা আরেকটা বলেছেন যে আজকের যেটা কোভিড চলাকালীন যে সময় এবং পরবর্তী সেটাকেও চিন্তা করতে হবে, এবং তার জন্য এদেরকে আজকে বাঁচিয়ে রাখার সাজেশনস আপনারা দিয়েছেন, এগুলি আমরা অবশ্যই আমরা চিন্তা করব। সরকার গুরুত্বপূর্ণ ভাবে এগুলি চিন্তা করছে, ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অনেক চিন্তা করছেন এসএমই কে নিয়ে, এবং তার কিছু সাজেশন ইতিমধ্যে আছে এবং তারই আজকে নির্দেশনায় আপনারা কিন্তু এই প্রণোদনাগুলি পেয়েছেন। এখন এই প্রণোদনাগুলি বাস্তবায়নের জন্য আমরা শিল্প মন্ত্রণালয়, বিসিক, এসএমই ফাউন্ডেশন সহ ইতিমধ্যে কিন্তু আমরা জেলা ওয়ারি আমরা পৌঁছে গেছি সেখানে মনিটরিং কম, কেন সবকিছু তো আপনাদের যেটা বললেন ডাটা বেস নাই, ব্যাংকের কাছেও নাই, সিএবি রিপোর্ট তারা পাবে না, এই জিনিসগুলি কাজে এগুলিকে আমাকে তৈরি করতে হবে এবং তারা যাতে পায় সেখানে ওই মনিটরিং টিম দে উইল ডু ইট। এবং আমরা এই ইতিমধ্যে যদি আমরা ডাটা বেসটা তৈরি করতে পারি তাহলে ইজি হয়ে যাবে, আমরা তাদের কাছে সরাসরি তখন আর মধ্যস্বত্বভোগীরা থাকবে না, সেখানে অন্যান্য যারা গ্যাপ সৃষ্টি হওয়ার মাঝে তাদের মধ্যে আর থাকবে না, ব্যাংক ক্যান ডিল ইট ভেরি ক্লিয়ারলি এবং তারাও ব্যাংকে স্বাভাবিকভাবেই তারা তাদের টাকা করবে। আর আপনারা যেটা বলছেন কিছু জায়গায় থোক বরাদ্দেরও একটা বিষয় আছে, ওখানে কিছু শ্রেণী আমার মনে হয় যে যেটা স্মল কটেজ যারা আছে, লোকাল যারা সাপ্লায়ার, যারা র মেটেরিয়ালস আছে তাদের বিষয়টা একটা, বাইরে যারা ইম্পোর্টেড র মেটেরিয়ালস নিয়ে কাজ করেন তাদের ব্যাপারেও আমাদেরকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করানো আমাদের করতে হবে এবং এখানে সবাইকে ইনভলভ করতে হবে। আজকে এফবিসিসিআই থেকে শুরু করে প্রত্যেকে আপনারা যারা এখানে আছেন আমার মনে হয় যে তারা সম্মিলিতভাবে, ইট ইজ এ টাস্ক ফোর্স সেম যেটা অনেকে সাজেশন করছে, অলরেডি উই আর ওয়ার্কিং আজকে সবকিছু মেনে, এবং এখানে আজকে জীবন এবং জীবিকা যেটা স্বাস্থ্যকে মেনে কিন্তু আজকে চলতে করতে হবে, যেটা বিগত দিনে ছিল না। উই কুড ডু ইট। আজকের পরিবেশ এবং পরিস্থিতি চিন্তা করে আমাদেরকে করতে হচ্ছে এবং সেখানে অত্যন্ত সুচিন্তিত ভাবে এবং একটু গো স্লো। আমরা জানি না কি হবে, কবে এটা শেষ হবে, অনিশ্চিত, কালকে কি হবে আমি জানি না, এক সপ্তাহ পরে আমার দেশের অবস্থা কি হবে, কাজে তারপর আমাদেরকে বাঁচতে হবে এবং সেটাকে ধরে রেখেই পাশাপাশি আমার আমার যেটা অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটাকে আমি অত্যন্ত সুচিন্তিত ভাবে এবং সীমিত ভাবে হলো আমাকে চালু রাখতে হবে এবং সেখানে আজকে যারা কর্মী আছে, যাদের কর্মসংস্থান আছে তাদেরটা ধরে রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি। আবার যেটা আমার বিদেশে যারা কর্মীরা ছিল তারাও কিন্তু আজকে চিন্তা করতে হবে, দে হ্যাভ কাম ব্যাক, তারাও কিন্তু এখানে আসছে, এটাও আর কি কিন্তু মরার উপর খাড়ায় না। যেখানে আমার রিমিটেন্স ছিল, সেখানে আয়ের উৎস ছিল, সেটা আমার কমে যাচ্ছে, আবার আমার এখানে বার্ডেন হয়ে যাচ্ছে, তারা আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। এই যে তারা যেখানে, তাদের জন্য আমাদেরকে চিন্তা করতে হচ্ছে সরকারকে, টু এমপ্লয়।
যে এদেরকেও প্যাসেজ দিতে হবে। এরাও গ্রামেগঞ্জে জেলাতে যার যার প্রয়োগ আছে, তারা কর্মকাণ্ড করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপার্টাইজও আছে, তারা কাজ শিখেছে, তাদেরকে প্রোভাইড করতে হবে সেখানে। যে তাদের জন্য চিন্তা করতে হচ্ছে যে এটা একটা সমন্বিত প্রয়াস অর্থনীতিটাকে চালু রাখার জন্য। আমার মনে হয় যে আজকে আমাদের যে সময় এসেছে, ইটস এ চ্যালেঞ্জিং টাইম। কাজে আমাদের আজকে স্বল্প যেটা আছে মানে সময় একটা এবং সুদীর্ঘ সময়, দীর্ঘ সময়ের জন্য আমাদের পরিকল্পনা নিতে হবে। এবং এই জন্য সরকার অলরেডি ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে, আমরা কাজ করেছি। স্বাস্থ্য সেক্টরে বিশেষ করে কাজ চলছে, সেটাকেও সমন্বিত করেই এটার সাথে আমাদেরকে নিতে হবে। কারণ এই যে কর্মীদের স্বাস্থ্য, তারা তো মানুষ, জীবন এবং জীবিকা, জীবনটাও তো বাঁচাতে হবে, শুধু জীবিকা না। কাজে সেটাও আমাকে ধরে রাখতে হবে। কাজে আমি ধন্যবাদ জানাই আবারও আজকে যারা উদ্যোক্তা, বিশেষ করে আজকে পলিসি এক্সচেঞ্জ এবং আজকে বিল্ডের সভাপতি সহ যারা পার্টিসিপেন্ট, অত্যন্ত বিজ্ঞ মতামত দেওয়ার জন্য, অভিজ্ঞ মতামত প্যানেলিস্ট যারা আছেন সবার কাছ থেকে অনেক সুন্দরভাবে। এবং আমরা আশা করি আপনাদের এই আলোচনার এবং রেকমেন্ডেশন আলোকে আমরা আগামী দিন আরো সমৃদ্ধ হব এবং সরকার পথ চলা সরকারের জন্য এবং এসএমই যে উদ্যোক্তা আছে তাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আপনারা দীর্ঘক্ষণ আমি আপনাদের আলোচনা শুনেছি, আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আরেকটা জিনিস যে আজকে কিন্তু এমন ঐতিহাসিক দিনে আপনারা করলেন যে 23শে জুন আজকে যে সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে সেই 71 বছর হয়ে গেছে। এই স্বাধীন বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখে এই দলটি বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে এবং এই জনপদের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্যই ছিল সে স্বাধীনতা। এবং সেটাকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এটাকে আজকে চলমান রেখেছেন। এই কোভিডের মাধ্যমে সারা বিশ্বব্যাপী এটা যে আমাদের একার নয়, উই হ্যাভ টু ফেস ইট গ্লোবালি। আমরা সবাইকে নিয়ে আজকে এটাকে ফেস করতে হবে। এবং বিশেষ করে আপনারা যারা অভিজ্ঞ ব্যক্তিরা আছেন, যাদের ব্যবসায়ী এবং অর্থনীতিতে যাদের বিশাল অবদান আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে 23শে জুনের এই ডায়ালগটির জন্য আজকে যেটা করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার চমৎকার বক্তব্যের জন্য এবং বিশেষ করে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার যে এন্ডোর্সমেন্ট এবং এইগুলোর গুরুত্ব, আমাদের অর্থনৈতিক রিকভারি এবং কোভিডের যে অর্থনৈতিক অভিঘাত মোকাবেলায় সেগুলোর গুরুত্বকে রেকগনিশন দেওয়ার জন্য। যেমন এমপ্লয়মেন্ট, সেটা আমাদের দেশে যারা চাকরি হারাচ্ছে বা আগামীতে চাকরি যাদের আমাদের ইউথ, যারা 2 মিলিয়নের উপরে ইউথ আসে প্রতি বছর জব মার্কেটে, তাদের জন্য চাকরির চাকাটা বা কর্মসংস্থান সৃষ্টির চাকাটা বজায় রাখা। এর সাথে সাথে বিদেশ থেকে কেউ কেউ হয়তো আমাদের ফেরত আসবেন, তাদেরও রিলোকেশন বা রিসেটেলমেন্ট এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা। আমি এই দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ধন্যবাদ আপনাকে এই বিষয়টার উপর ফোকাস করার জন্য। এবং মাননীয় মন্ত্রী যথার্থই বলেছেন যে অনেকেই বলেছিল টাস্ক ফোর্স, এই উদ্যোগটাই কিন্তু আসলে একটা টাস্ক ফোর্সের মতো। যারা রিসার্জেন্ট বাংলাদেশ, যেটা আবুল কাসেম খান, শামস মাহমুদ, তারা দুজনই বলেছে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং সরকার, প্রাইভেট সেক্টর, এন্টারপ্রেনার্স এবং সরকার, তাদেরকে একটা জায়গায় নিয়ে আসা অ্যাজ এ পলিসি ডায়ালগ প্ল্যাটফর্ম। এবং তারই একটা উদ্যোগেরই একটি অংশ হিসেবে আজকের এই এসএমই ডায়ালগের সূচনা। এবং সেখানে মাননীয় মন্ত্রী আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে এবং আজকে যেহেতু আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী, আপনার দলীয় ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন। আমরা রিসার্জেন্ট বাংলাদেশ এবং আমাদের যারা এসএমই পার্টিসিপেন্টস আছে তাদের সবার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যারা যোগ দিয়েছে আজকের এসএমই ডায়ালগে, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সেই সেক্টরের প্রতিনিধিদের, এবং তার সাথে মিডিয়া থেকে আমাদের যে ইকোনমিক এবং বিজনেস জার্নালিস্ট যারা যোগ দিয়েছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এর সাথে আমাদের সাথে আরো কিছু শ্রেণী পেশার লোক আমাদের সাথে যোগ দিয়েছেন, তাদের প্রত্যেক কেউ বক্তব্য রেখেছেন এবং তাদেরকে প্রত্যেককেই আমরা রিসার্জেন্ট বাংলাদেশ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ।